তো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 21শে মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 15তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করেছি। তো ফৌজদারি কার্যবিধি আমি আপনাদের যে সাজেশন দিয়েছি, এখানে যদি দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে সর্বসাকুল্যে মোট প্রশ্ন আছে 26টা লেখা। এখন আমরা যখন প্রাথমিকভাবে পড়বো, সবগুলাই মোটামুটি এই জায়গায় ধারণা লাভ করে করব, বুঝতে পারছেন? আপাতত আমাদের কম পড়ার কোনো সুযোগ নাই। পরীক্ষা আসুক, তারপরে আমি বলে দিব যে এই টপিক গুলো একটু ভালোভাবে দেখেন, বাট সেটা এই মুহূর্তে না, সেটা আরো কিছুদিন পরে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধির যে প্রথম যে প্রশ্নটা, এটা একটু দেখেন। প্রথম প্রশ্নটা এসেছে যে, আচ্ছা অনলাইনে যারা আছেন আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান, একটু টেক্সট দিয়ে জানান বা বলেন যে শুনতে জি পাচ্ছেন স্যার, জি কিনা। স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। স্যার। ধন্যবাদ। দেখেন, প্রথম যে প্রশ্নটা আহ, সেটা হলো যে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে। এরপরে আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। তো এই প্রশ্ন আসলে যারা প্রিলিমিনারিতে মোটামুটি পড়াশোনা করেছেন, ওই প্রিলিমিনারিতে ওই পড়াটা যদি মনে মনে পড়ে, তাহলে এই প্রশ্ন আসলে আলাদা করে পড়ার কিছু নাই। তো তারপরে আমি আপনাদের একটু ধারণা দেই যে বাংলাদেশের কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে। একটু সবাই দেখেন, উত্তর পরে দেখেন, আগে আমি কথা বলি। ধরেন এই প্রশ্নটা হুবহু এসেছে যে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করুন। ধরেন মার্ক আছে 10। এখন আপনারা কখনোই এ বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে এইটা টাইটেল দিয়ে একেবারে প্রথমেই শুরু করবেন না, বুঝতে পারছেন? আগে আমি একটু আনুষঙ্গিক আলোচনা করে নেব যে ফৌজদারি কার্যবিধি হচ্ছে 1898 সালের আইন। ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধিতে একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা যায়, কিভাবে তদন্ত হবে, কিভাবে বিচার হবে, এই সম্পর্কে বিস্তারিত বলা আছে কোথায়? ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারি কার্যবিধির 6 ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইটুকু আমি একটু আনুষঙ্গিক আলোচনা করে দিয়ে তারপরে আমি টাইটেল দিলাম যে বাংলাদেশে যেসব মানে আহ যত শ্রেণীর ফৌজদারি আদালত আছে বা বাংলাদেশের ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। বুঝতে পারছেন কিনা? মানে প্রশ্নে যা জানতে চাইছে একেবারেই সেটা যদি উপস্থাপন করেন, আমি ভুল বলতেছি না, যখন সময় থাকবে না তখন আনুষঙ্গিক কথা বলার দরকার নাই, কিন্তু প্রথম 2-3টা প্রশ্নে একটু সরাসরি ওইটাই না গিয়ে আগে একটু আনুষঙ্গিক কথাটা বলে নিয়েন। আচ্ছা, তো আমরা যদি উত্তরে যাই, আপনাদের মনে থাকা উচিত যে আমাদের ফৌজদারি ফৌজদারি আদালতের গঠন সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 6 ধারায়। 6 ধারায় বলেছে আপনাদের যে বাংলাদেশে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। একটা হলো দায়রা আদালত, আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। তো দায়রা আদালতের শ্রেণী বিভাগ আবার আলোচনা করছে 9 ধারায়। কত ধারায়? 9 ধারায়। 9 ধারায় বলেছে দায়রা আদালত হলো 3 প্রকার: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। অপরদিকে 6-এর যদি উপধারা আপনার মনে না থাকে কোনো সমস্যা নাই, খালি 6 মনে রাখতে পারলেই হবে। বুঝতে পারছেন? বলবেন যে 6 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকার। নর্মালি 4 প্রকার বলছে, বাট জেলা পর্যায়ে 4 প্রকার, আর মহানগর এলাকায় 2 প্রকার। কি কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো ওনাদের সাথে আবার যুক্ত হবে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে 2 নম্বরে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বুঝেন কিনা? আচ্ছা, তো আমরা একটু এই জায়গা প্রথমে জানতে চাইছে যে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে। এরপরে জানতে চাইছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। তো এখন আমি এই প্রশ্নের উত্তর যখন লিখব, নির্বাহী ম্যাজিস্ট্রেট আর বিচারিক ম্যাজিস্ট্রেট ক্ষমতা ও কার্যাবলী, আমি ক্ষমতা আর কার্যাবলী এই দুইটা আলাদা করে লিখতে যাব না। আমি লিখবো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো। তারপরে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো। তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী আমাদের ফৌজদারি কার্যবিধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিলেটেড যা যা আছে সবকিছুই হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। কেমনে? আমরা যদি একটু মনে করি, এইভাবে যদি মনে করেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার
ওই 64 65 ধারা অনুসারে কোনো অপরাধ ওনার সামনে ঘটলে গ্রেফতার করতে পারে, পারে কিনা বলেন? তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট 107 থেকে 110 ধারা পর্যন্ত শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ দিতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট 132 ধারায় গণ উৎপাত প্রতিরোধে আদেশ দিতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারায় কোনো শান্তি শৃঙ্খলা রোধে আদেশ দিতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট 145 ধারায় স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধে আদেশ দিতে পারে। এরকম নির্বাহী ম্যাজিস্ট্রেট রিলেটেড যা যা আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট 176 ধারায় কবর থেকে লাশ উত্তোলন করতে পারে, পারে কিনা বলেন? তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার ক্ষমতা দিলে 190 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, পারে না? তো এরকম নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে যা যা কথা আছে সবই হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যবলী। লাস্টেরটা দিয়ে দিবেন যে উপরোক্ত ক্ষেত্র ছাড়াও ফৌজদারি কার্যবিধি অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আরো ক্ষমতা রয়েছে। বুঝছেন? এখন যদি আমরা বিচারিক ম্যাজিস্ট্রেটে আসি, বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যবলী এটা তো আপনি লিখে শেষই করতে পারবেন না যদি ফৌজদারি কার্যবিধি আপনার একটু মনে থাকে। বিচারিক ম্যাজিস্ট্রেট আমি যদি বলি 32 ধারা অনুসারে দণ্ড দিতে পারে না? তার এই দণ্ড দিতে পারে যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এই, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এই, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এই। 33 কতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতা ওরা দণ্ড দিতে পারে কত? 7। আচ্ছা, এরপরে যদি বিচারিক ম্যাজিস্ট্রেটের কথা একেবারেই যদি বলি 106 ধারায় শান্তি রক্ষা বা সদাচরণ মুচলেকার আদেশ দিতে পারে, পারে না? পারে। তারপরে 154 ধারায় এফআইআর রেকর্ড করতে পারে। তারপরে 167 ধারায় রিমান্ডের আদেশ দিতে পারে, পারে কিনা? তারপরে 190 ধারায় আমলে নিতে পারে। 200 ধারায় জবানবন্দি দিতে পারে, 201-এ ফেরত দিতে পারে, 202-এ তদন্ত অনুসন্ধান, এরকম যা যা আছে ফৌজদারি কার্যবিধিতে সবই হলো বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যবলী। তো এক প্রশ্ন দিয়ে তো আর 2 ঘন্টা কাটানো যাবে না। কিছু 2-4টা লিখে লিখবেন যে উপরোক্ত ক্ষেত্র, উপরোক্ত ক্ষমতা ও কার্যাবলী ছাড়াও বিচারিক ম্যাজিস্ট্রেটের আরো ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। বুঝতে পারছেন? তো আমরা উত্তরে চলে যাই, আসেন। ভূমিকা। ফৌজদারি কার্যবিধি হলো প্রধানত একটি পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ ল বা প্রসিডিউরাল ল। কারণ এই আইনে ফৌজদারি আদালতের গঠন ও ক্ষমতা থেকে শুরু করে একটি ফৌজদারি মামলা দায়ের সংক্রান্ত সকল নিয়ম বর্ণনা করা হয়েছে। 1861 সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হয়। ফৌজদারি কার্যবিধি 1898 সালে পুনরায় সংস্কার করা হয়, যা 1898 সালে 1 জুলাই হতে কার্যকর হয়। ফৌজদারি কার্যবিধি 1898 এর এই যে দেখেন 6 ধারা ফৌজদারি আদালতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানে আমি ভূমিকা যাই দিলাম না কেন, ভূমিকার সাথে আমার সম্পৃক্ততা থাকতে হবে প্রশ্নে যা চাইছে সেটা। এখন আমরা চলে আসি ফৌজদারি আদালতের গঠন বা শ্রেণী। ফৌজদারি কার্যবিধির 6 ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী সম্পর্কে উল্লেখ করা হয়েছে। 6-এর 1 ধারা অনুসারে বাংলাদেশে আন্ডারলাইন করবে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 শ্রেণীর ফৌজদারি আদালত আছে। এখন সুপ্রিম কোর্টের গঠন কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতে নাই। সুপ্রিম কোর্ট কারে বলে? সুপ্রিম কোর্ট হলো যে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত সেটারে কি বলে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2টা বিভাগ আছে, একটা হলো আপিল বিভাগ আর একটা কি বলেন? হাইকোর্ট বিভাগ। একটা হলো আপিল বিভাগ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। তো দেখেন 2 শ্রেণীর ফৌজদারি আদালত আছে কি কি? একটা হলো দায়রা আদালত এবং আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত সমূহ। তো আমি আবারও বলি, এই জায়গায় আপনার 6-এর উপধারা যদি মনে না থাকে সমস্যা নাই। দায়রা আদালত দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898-এর 9 ধারায় দায়রা আদালতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে? 3 শ্রেণীর। একটা দেখেন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর কি যুগ্ম দায়রা জজ। আমরা চলে আসি ম্যাজিস্ট্রেট আদালত। দেখেন ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধি 1898-এর 6-এর 2 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করেন 2 প্রকার, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়ে ম্যাজিস্ট্রেট আদালত গঠিত হয়। ফৌজদারি কার্যবিধির 6-3 ধারায় বলা হয়েছে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, যথা এই যে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। একটা বিষয় যদি আপনারা দেখেন যে দায়রা আদালতে অতিরিক্ত দায়রা জজ আলাদা একটা শ্রেণী, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাদা কোনো শ্রেণী না। তারপরে দেখেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটগণ এবং দায়রা জজগণ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য হতে নিয়োগপ্রাপ্ত হবে। তো এই জায়গায় ওই এত কথা বলার দরকার নাই। ও আর একটা কথা আপনাদের বলে দিই, আপনাদের পরীক্ষার খাতা দেখে আমার যা মনে হয়েছে আপনারা অনেকে ওই যে জায়গা অল্প উত্তর লেখা দরকার সেই জায়গা দেখা দেখা যাচ্ছে যে বেশি লেখছেন, আর যে জায়গা বেশি উত্তর লেখা দরকার সেই জায়গা লেখেন নাই। উদাহরণস্বরূপ আমি বলি যে আপনাদের একটা টিকা ছিল, দুইটা টিকা, একটা হলো ওই অস্থায়ী নিষেধাজ্ঞার, একটা হলো ওডি অল্টারাম পার্টে। তো অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিবেন, কোন কোন জায়গা আছে, ভায়োলেশন হলে কি প্রতিকার আছে, এইটুক লিখলেই এনাফ। এখন একজন লিখছেন, অন্য অন্য প্রশ্ন অনেক ছোট ছোট করে লিখছেন, বাট এই জায়গা অস্থায়ী নিষেধাজ্ঞা কি মঞ্জুর করে কোন জায়গা, অস্থায়ী নিষেধাজ্ঞার বিবেচনায় নীতিমালা লিখছেন, ওই যে প্রাইমা ফেসি কেস এই সপ্তাহ লিখছেন, আবার ভঙ্গ করলে মিস ভায়োলেশন কেস কেমনে হবে, মানে ওই প্রশ্নেই আপনি দেখা গেলো আধা ঘন্টা লাগাইছেন। এত লেখার প্রয়োজন নাই। দেখেন এখন আমরা প্রশ্নে জানতে চেয়েছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। তো এখন আপনি যদি এই প্রশ্নের উত্তর প্রথমে যদি লেখেন যে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এই জায়গায় এক পয়েন্ট দিয়ে কতগুলো লিখলেন বিচারিক ম্যাজিস্ট্রেটের কার্যাবলী, তাহলে এই বিচারিক ম্যাজিস্ট্রেটের মধ্যেই ভাগ হবে দুইটা, একটা হলো না ক্ষমতা আর একটা কি কার্যাবলী। আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যদি আলাদা করেন, কার্যাবলী আলাদা করেন, তাহলে এই জায়গাও ভাগ হবে কয়টা, দুইটা। তাহলে আমরা ওগুলা পড়তে যাব না, আমরা লিখবো যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। এই যে দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 এর 11 ও 18 ধারায় যথাক্রমে জেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনাদের মনে আছে কিনা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় 11 ধারায় কোন পর্যায়ে, জেলা পর্যায়ে, আর 18 ধারায় মেট্রোপলিটন পর্যায়ে। ফৌজদারি কার্যবিধির 32 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতের নিম্ন বর্ণিত দণ্ড প্রদানের ক্ষমতা থাকবে। তো এটা আমরা তো জানি 32 ধারায় কি কি আছে জানি না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি কি বলে দেখেন, নির্জন কারাবাস সহ সর্বোচ্চ 5 বছর, সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা আর কি বেত্রাঘাত। অপরদিকে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি, এটার বিস্তারিত বললাম না কারণ এগুলো তো আমরা জানি। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে নির্জন কারাবাস সহ সর্বোচ্চ কত 3 বছরে, সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে সর্বোচ্চ 2 বছর, সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত জরিমানা। তাহলে 5, 10, 3, 5, 2, 2। এবার আমরা যদি চলে আসি ম্যাজিস্ট্রেটদের বিশেষ ক্ষমতা, ধারা 29 গ অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, কার সাথে বলেন, হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, আপনাদের মনে আছে কিনা যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ ছাড়া যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। সরকার প্রথমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এদের কি ক্ষমতা দিতে পারে, মৃত্যুদণ্ড ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। দণ্ড দেওয়ার না, কিন্তু এটা কি বিচার করার। অপরদিকে এইগুলা কি আপনাদের কাছে নতুন লাগতেছে, তা সবই আমাদের তো পড়া। দেখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন বা 10 বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। তাহলে আমি আবারও বলি যে 29-এর গতে যে ক্ষমতাটা দিছে সেটা হলো কি ক্ষমতা, বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা। উল্লেখ্য যে উপরোক্ত বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ 33 ক ধারা অনুসারে গোল্ডেন সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড দিতে পারে। অর্থাৎ বিচারের ক্ষেত্রে ওনাদের যাই দেওয়া হোক না কেন ওনারা সাজা দিতে পারে কতদিন বলেন, সর্বোচ্চ কত, 7 বছর। এছাড়াও ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। এগুলো আমরা একটু সংক্ষেপে দেখেন, বলেন। না আসবে না, দেখেন আসবে না বদরুজ্জামান সাহেব। দেখেন তারপরে আর কি কি ক্ষমতা ও কার্যাবলী আছে দেখেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করলে অপরাধীকে গ্রেফতার করে হাজতে প্রেরণের নির্দেশ দিতে পারে 64। পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি করতে পারে কত, 87। সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে কত, 88 বা 88। তল্লাশি পরোয়ানা জারি করতে পারে কত, 93, 100। এগুলো আপনাদের মনে আছে না, কোন ধারায় কি,
ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করতে পারে কত? তো এর মধ্যে এর বলতে পারেন যে কোন মামলা আমলে নিতে পারে কত? 90। মামলা হস্তান্তর করতে পারে কত? 91, 92, 205, 205 ক খ। চারটায় যে লিখতে হবে এমন কোনো কথা নাই। বিবৃতি বা দোষ স্বীকার রেকর্ড করতে পারে কত? 164। রিমান্ডে নেওয়ার আদেশ দিতে পারে কত? 167 ও 344। ফরিয়াদির অনুপস্থিতিতে ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারে কত? 347। নালিশ, আচ্ছা 247, জি। নালিশ দুশো প্রত্যাহারের সাতচল্লিশ। অনুমতি দিতে পারে কত? 240। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে 260 ইত্যাদি। এছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে। অত সময় বুঝতে নেই আমাকে পারছেন? লেখার। আর যার ধারা মনে থাকে না সে লিখে দেবেন যে ফৌজদারি কার্যবিধি 1898 এর সংশ্লিষ্ট ধারার আলোকে বিচারিক ম্যাজিস্ট্রেটের নিম্নোক্ত ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। তখন পয়েন্ট আকারে এইগুলা লিখে দিবেন। আচ্ছা, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। একেবারে কিছু না লেখার চেয়ে বা এলোমেলো লেখার চেয়ে এইভাবে লেখা ভালো। হুম, 245-এর এক। হ্যাঁ পারবেন, 245 ধারা লিখলেই হবে। দেখেন, শুধু ওই 241 কতে অব্যাহতি দিতে পারে, 242-এ চার্জ গঠন করতে পারে, 243-এ দোষ স্বীকারের দণ্ড দিতে পারে, তো সবই দেখেন। আচ্ছা আচ্ছা, চলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। যদি আপনার সময় থাকে হাতে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে দুই চার কথা লিখবেন। যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করছে 10 ধারায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাদেরকে নিয়োগ দেওয়া হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি, তারপরে বলে দিলেন যে ফৌজদারি কার্যবিধি অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিম্নোক্ত ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিধান আলোচনা করা হয়েছে। উক্ত ধারা অনুসারে সরকার প্রত্যেক জেলায় এবং মেট্রোপলিটন এলাকায় যতজন উপযুক্ত মনে করবে ততজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন এবং তাদের মধ্যে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিবেন। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস প্রশাসন থেকে যে কোনো ব্যক্তিকে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার অথবা উপজেলা নির্বাহী অফিসার এরা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে কি হবে? গণ্য হবেন। এবং আপনাদের যখন আমি প্রিলি পড়াইছিলাম, মনে আছে কিনা, যদি বলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কি বলবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটই, ওনাদের কোনো ফৌজদারি কার্যবিধি অনুসারে ওনাদের কোনো শ্রেণী করা হয় নাই। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। কি কি আমরা একটু দেখে ফেলি। দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করলে অপরাধীকে গ্রেফতার বা হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। ধারা কত? 64। এই 64 ধারা বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রেও প্রযোজ্য। 64 ধারা কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরে দেখেন, চোরাই মাল, জাল দলিল ইত্যাদি থাকতে পারে এমন সন্দেহযুক্ত বাড়ি তল্লাশি করতে পারে কত? 98। তো উনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সার্চ করেন 96-তেও পারে, 98-তেও পারে, 100-তেও পারে। দেখেন, শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে কত? 107। সদাচরণের মুচলেকার আদেশ দিতে পারে কত? 108 থেকে 110। সদাচরণের জন্য যে ব্যক্তি জামিনদার হয়েছে তাকে অব্যাহতি দিতে পারে কত? 126। বেআইনি সমাবেশ ভঙ্গ করার ক্ষমতা কত? 127। স্থানীয় উৎপাত অপসারণের জন্য আদেশ দিতে পারে 133। আসন্ন বিপদ বা জরুরি অবস্থার ক্ষেত্রে আদেশ দিতে পারে কত? 144। মৃত্যুর কারণ অনুসন্ধান ও কবর থেকে লাশ তোলার ক্ষমতা, এটার ইংরেজিতে কি বলে? প্রেজেন্টার অফ 176 দ্বারা ইত্যাদি। মানে এগুলা ছাড়াও ওনার আরো ক্ষমতা, যে করা মনে থাকবে বিথিকা তো লেখবেনি, দরকার হলে এক প্রশ্নতেই শেষ করে আসবেন, যে এটা একটাই ভালোভাবে লিখি। দেখেন, আচ্ছা আচ্ছা, আমরা একের খ নাম্বার প্রশ্নটা দেখি। দেখেন, একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে? তো তার আগে জানা দরকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আর এক নাম হচ্ছে সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট। তাহলে তানবীরের মনে আছে কিনা দেখি একটু মনে করাই দিই যে বিচারিক ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা এটা আছে কত তফসিলে, মনে আছে? অনলাইনে যারা আছেন টেক্সট করেন, কত তফসিলে আছে বিচারিক ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, কত তফসিল বা কত ধারায়? বিচারিক ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা 36 ধারায় নাকি? আর তফসিল কত? তৃতীয়। আর বিচারিক ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা 37 ধারা, তফসিল কত? চতুর্থ। আচ্ছা, তো এটা আমরা একটু দেখি, দেখেন বেশি না, খুব বেশি না, অল্প। একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার যে অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে। সরকার একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর, এই যে দেখেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক নয় এমন অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। ধারা কত? 29-এর ক। ওই যে নর্মালি তো সিনিয়র একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যা যাই পারুক না কেন, ওনাদের বিশেষ ক্ষমতা অর্পণ করে 29-এর ক-তে বিচারের ক্ষেত্রে। অপরদিকে দেখেন, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে, এটা ধারা কত? 260। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে 260, সরি 260। উল্লেখ্য যে সকল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে থাকেন। এই জায়গায় নাম্বার বেশি ছিল না, 2 নাম্বার ছিল। তো এই ধরনের প্রশ্ন যদি আসে যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে, বিচারের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দিতে 29-এর ক, আর সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কত? 260। আমরা ক নাম্বার প্রশ্নে চলে আসি। ক্রিমিনাল প্রসিডিউর কোড বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য কি? যদি হয় কোন ক্ষেত্রে? ক্রিমিনাল প্রসিডিউর কোড বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কি? যদি হয় কোন ক্ষেত্রে? আচ্ছা, এটা প্রথমত এইভাবে মনে করেন, বই দেখার দরকার নাই, এই প্রশ্নের উত্তর আমি নিজেই লিখতে পারবেন। আমি একটু মনে করাই দিই, দেখেন, অ্যাপ্লিকেশন অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড আমরা একেবারেই এমসিকিউ যখন পড়ি প্রথম লেকচারেই পড়ছিলাম যে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা বা প্রয়োগ, এটা বলেছে ফৌজদারি কার্যবিধির 5 ধারায়। 5-এর 1 ধারায় বলেছে যে দণ্ডবিধির অধীন তদন্ত, অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। মানে দণ্ডবিধি যে একটা আইন, এই আইনের যত অপরাধ আছে এই সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। এটা হলো 5-এর 1, মনে আছে কিনা? আর দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্যতা হলো দণ্ডবিধির অপরাধ সমূহ কোন কোন আদালত বিচার করবে, সেটা বলছে 28 ধারা। কত ধারা? 28 ধারা। বিচার করবে হাইকোর্ট ডিভিশন, দায়রা আদালত বা দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে কোন আদালত। তাহলে আমরা এটা বলতে পারি যে দণ্ডবিধির অধীন ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-এর 1। আর দণ্ডবিধির অধীন অপরাধ সময় বিচার করবে কোন কোন আদালত, কত? বুঝেন কিনা? বাট প্রশ্নে জানতে চেয়েছে যে ক্রিমিনাল প্রসিডিউর কোড বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য কি। এখন বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা সম্পর্কে বলেছে 5-এর উপধারা 2। 5-এর উপধারা 2 বলবেন যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, এটা উল্লেখ করা হয়েছে 5-এর উপধারা 2-এ, যেখানে বলা হয়েছে যে যদি কোনো বিশেষ আইনে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতার কথা বলা থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 26 ধারায় বলা হয়েছে যে এই আইনের অধীন বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। যদি কোনো বিশেষ আইনে বলা থাকে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না, বাট ওই আইনে অথবা ওই আইনের মধ্যেই তদন্ত অনুসন্ধানের জন্য আলাদা বিধিবিধান আছে, তাহলে ফৌজদারি কার্যবিধিরে লাগবে না। যেমন দুর্নীতি দমন কমিশন আইন 2004, বুঝছেন? কিন্তু যদি কোনো বিশেষ আইনে বলা নাই যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, হবেও বলা নাই, হবে না তাও বলা নাই, সেক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, এটা বলে, এটাও বলেছে 5-এর 2। বুঝলেন কিনা? তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা সম্পর্কে বলেছে 5-এর 2। আর বিশেষ আইনের অধীন কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে এটা বলছে 29। কত ধারা? 29 ধারা। এখানে 29 ধারাও আপনি যা জানেন আমি একটু বলে দেই। যদি 29 ধারায় বলছে যদি বিশেষ আইনে আলাদা কোনো ট্রাইব্যুনাল বা আদালতের কথা বলা থাকে তাহলে সেই ট্রাইব্যুনাল বা আদালত বিচার করবে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলাদা ট্রাইব্যুনালের কথা বলা আছে।
তাহলে নারী শিশুর বিচার করবে ওই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। যদি আলাদা কোনো ট্রাইব্যুনালের কথা বলা না থাকতো তাইলে বিচার করবে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুসারে। বুঝেন কিনা? তাহলে বিশেষ আইনের বিচার কোন কোন ফৌজদারি আদালত করবে? যদি ওই আইনে আলাদা কোনো আদালতের কথা বলা থাকে সেই আদালত, যদি আলাদা আদালতের কথা বলা না থাকে তাহলে কি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুসারে যে আদালত হয় সেটা। বুঝছেন? তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা 5-এর উপধারা কত? 2। আর বিশেষ আইনের ক্ষেত্রে কোন কোন আদালত বিচার করবে? ফৌজদারি আদালত কত? 29। বুঝছেন? আচ্ছা, আমরা উত্তরে চলে আসি। কি তানভীর বোঝেন নাই? তাহলে আপনি যদি প্রশ্ন বুঝেন তাহলে এই জিনিস আপনার ভাষায় নিজের মতো করে লিখে দেবেন, মুখস্থ করার কিছু নাই। আচ্ছা দেখেন, বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898 এর প্রযোজ্যতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 5-এর 2 ধারা এবং 29 ধারায় আলোচনা করা হয়েছে। মানেন কিনা? 5-এর 2 ধারায় বলা হয়েছে যে অপরাধ সংক্রান্ত বিশেষ আইনের অধীন অনুষ্ঠিত তদন্ত, অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে যদি উক্ত বিশেষ আইনে ফৌজদারি কার্যবিধি প্রয়োগের কথা বলা থাকে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন 2000-এর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। কেন প্রযোজ্য হবে বলেন তো? ওই আইনে বলা আছে। 29 ধারায় বলা হয়েছে যে অপরাধ সংক্রান্ত বিশেষ আইনের অধীন অনুষ্ঠিত বিচার কার্যক্রম বিশেষ আইনে যদি কোনো ট্রাইব্যুনাল বা আদালতের কথা উল্লেখ থাকে তবে উক্ত ট্রাইব্যুনাল বা আদালত বিচার করবে, অন্যথায় ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুযায়ী উল্লেখিত আদালত বিশেষ আইনের অধীন সংগঠিত অপরাধের বিচার করবে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধীন সকল অপরাধের বিচার করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অপরদিকে যৌতুক নিরোধ আইন 2018-এর অধীন অপরাধের বিচার করবে ফৌজদারি কার্যবিধি 1898-এর দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুযায়ী উল্লেখিত আদালত বা আদালত অনুযায়ী। তো এই জায়গায় যা লিখুক না কেন আপনি কিন্তু এর চেয়েও ভালো করে লিখতে পারেন যদি আপনি মূল বিষয়টা বুঝে থাকেন। বুঝতে পারছেন? তাহলে আমার এই জায়গা সাধারণত 5-এর 1 আর 28 ধারা আলোচনা করার দরকার নাই, বাট আপনি ইচ্ছা করলে করতেও পারেন। বুঝছেন বরকত সাহেব? আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে আসি। বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। এটা অলরেডি আমরা জানি, ওই যে উপরেই আলোচনা করছি। 32 ধারা আলোচনা করবেন আর 29 গ 33 ক। বুঝছেন? আর জরিমানা অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান, এটা আমাদের একটু পড়তে হবে। যাই হোক, আমরা উত্তরে চলে আসি। উত্তরে আসার আগে এই দীপিকা না দেখে বলেন 32 ধারায় কে কি সাজা দিতে পারে বলেন। না দেখে বলেন, দেখবেন না। হুম হুম গলা ভেঙে গেছে? আচ্ছা বলেন। আচ্ছা তারপরে বলেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হ্যাঁ 3 বছর 5,000 টাকা। হ্যাঁ। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 3,000 টাকা। তা আরিফ সাহেব, না ভুলতে কাজ নাই, ভুল থাক, ভুল থাকলে তো আমি বলবো। এই শুনেন, এই শুনেন, আরিফ সাহেব বলেন 29-এর গতে কি আছে? তার 29-এ তো আছে কিছু বিশেষ কথা আছে। যে বিশেষ কথা আছে ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হ্যাঁ আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এখানে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আসবেন। জি, এত বলা লাগবে না, যার মূল ভাব বলেন। আচ্ছা, এরা মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারে। আর 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 কারে দিছে ক্ষমতা? আর দুইজনে দিছে, সেই দুজন কারা? আরো স্যার ওই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আর হ্যাঁ আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনাদের কি বিচার করার ক্ষমতা দিতে পারে? 10 বছরের অধিক না, হ্যাঁ। 10 বছর অধিক যাবে। আচ্ছা, বাকি কিন্তু সর্বনিম্ন 7 বছরের দিতে পারে। না তো বিচারের ক্ষমতা বলছে 29-এর গ, আর সাজা দিবে কততে? 33-এর গ, সর্বোচ্চ কত? 7 বছর। ধন্যবাদ। দেখেন, তাহলে সাজা প্রদান বললে এতটুকুই, তো এই অংশ আর পড়তেছি না। আমরা জরিমানা অনাদায়ে সাজা প্রদান সংক্রান্ত যে বিধান, এটা একটু চলে আসি। তো এটা আলোচনা করার আগে দেখি আপনাদের এমসিকিউ সদ্য পড়ে আসছেন
কিছু মনে আছে কিনা ভাই? বিষয়টা হলো যে বিচারক মহোদয় ওই কারাদণ্ডের সাথে সাথে জরিমানা দিতে পারে, এক, কারাদণ্ড না দিয়ে শুধু জরিমানা দিতে পারে, পারে কিনা বলেন? পারে। এখন কিছু ক্ষেত্রে আছে এরকম যে ওই ধারায় কারাদণ্ড দেওয়ার কোনো বিধানই নাই, যেরকম দণ্ডবিধির 290 ধারায় পাবলিক নিউসেন্সের সাজা হলো 200 টাকা পর্যন্ত জরিমানা, তো ওই ধারায় কারাদণ্ড দেওয়ার কোনো বিধানই নাই। আর ধরেন চুরির সাজা আছে যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়, তাহলে এই 3 বছর তো সাজা দিতে পারে, সেই সাথে সাথে অর্থদণ্ডও দিতে পারে। অর্থদণ্ডটা দিতে পারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের পাওয়ার অনুযায়ী। যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে অর্থদণ্ড দিবে 10 বছর, সরি 10,000। 10,000। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে কত? 5,000। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে কত? 2,000। অপরদিকে দায়রা জজের অর্থদণ্ড দেওয়ার কোনো সীমাবদ্ধতা নাই, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ ওনারা যে কোনো অর্থদণ্ড দিতে পারে, তবে দণ্ডবিধির বিধান অনুসারে অর্থদণ্ড কি হবে না? অত্যাধিক হবে না। এখন শুনেন, যে যদি আহ কাউকে শুধু অর্থদণ্ড দিল, শুধু অর্থদণ্ড, ধরেন আমি পাবলিক নিউসেন্সের সাজা হলো 200 টাকা অর্থদণ্ড, এখন এই অর্থদণ্ড অনাদায়ে বিচারক মহোদয় কোনো কারাদণ্ড দিতে পারতো না, বুঝলেন কিনা? মানে উনি ইচ্ছা করলে এই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিতে পারে। যদি অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেয় তাহলে আসামির কাছে অপশন থাকে দুইটা, হয় সে অর্থদণ্ড দিবে নাহলে কারাদণ্ড ভোগ করবে, বুঝলেন কিনা? আর যদি অর্থদণ্ডই দেয়, উনি কারাদণ্ডের কোনো অপশনই রাখে নাই, তার মানে ওই অর্থদণ্ডটা ওই আসামির সহায় সম্পত্তি থেকে কি আদায় করা হবে, বুঝলেন কিনা? তাহলে এখন শুধু অর্থদণ্ড যদি দেয়, এই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে সেটা হিসাব করতে হবে ফৌজদারি কার্যবিধির 33 প্লাস দণ্ডবিধির 67। কি বলেন? শুধু অর্থদণ্ড যদি দেয়, অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে ফৌজদারির 33-এর সাথে দণ্ডবিধির কত? 67। আর যদি শুধু অর্থদণ্ড, মানে অর্থদণ্ডও দিছে কারাদণ্ডও দিছে, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে, এটা ফৌজদারি 33 প্লাস দণ্ডবিধির 65, বুঝেন কিনা? তার মানে ফৌজদারি কার্যবিধি 33 শুধু অর্থদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলেও প্রযোজ্য। বাট ফৌজদারি কার্যবিধি 33-এর সাথে যদি শুধু অর্থদণ্ড দেয় তাহলে ফৌজদারি 33-এর সাথে লাগতেছে দণ্ডবিধির 67 রে। আর যদি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয় তাহলে সেই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে, তাহলে ফৌজদারি 33-এর সাথে লাগতেছে দণ্ডবিধির কত? 65, বুঝেন কিনা? এখন যদি শুধু আপনার অর্থদণ্ড দেয় তাহলে ফৌজদারি 33 আর দণ্ডবিধির কত? 67। দণ্ডবিধির 67 ধারায় বলেছে যে 50 টাকা পর্যন্ত হলে 2 মাস, 100 টাকা পর্যন্ত হলে কত? 4 মাস, 100 টাকার বেশি হলে কত মাস? 6 মাস। মানে যখন শুধু অর্থদণ্ড দেওয়া হয়েছে সেই অর্থদণ্ডটা যতই হোক না কেন, যতই হোক না কেন অর্থদণ্ডের পরিমাণ হবে কত? 6 মাস, বুঝেন কিনা? আর যদি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয় তাহলে এই ক্ষেত্রে দুইটা বিধান আছে। এক হলো ওই ধারায় যে সর্বোচ্চ সাজা দিতে পারত তার 4 ভাগের 1 ভাগ, অথবা ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ যে দণ্ড দিতে পারত তার 4 ভাগের 1 ভাগ। একটু বুঝাই, দুইটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ধরেন, এই সবাই ঠান্ডা মাথায় শুনেন, ধরেন একটা লোক চুরি করছে, এখন তার বিরুদ্ধে বিচার হয়েছে দণ্ডবিধির 379 ধারায়। এখন 379 ধারায় সর্বোচ্চ সাজা কত? 3 বছর। ধরেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই 379 ধারায় বিচার করে আসামিরে 2 বছর সাজা দিছে আর 5,000 টাকা জরিমানা করছে। এই 5,000 টাকা অনাদায়ে কতদিন কারাদণ্ড দিতে পারে? 33 ধারায় বলছে, আর দণ্ডবিধির 65 ধারায় বলছে যে ওই ধারায় সর্বোচ্চ যে সাজা দিতে পারতো সর্বোচ্চ সাজা 3 বছর। তাহলে 5,000 টাকা অনাদায়ে 3 বছরের 4 ভাগের 1 ভাগ, তাহলে অলরেডি তো 2 বছর আছে। আর ওই 5,000 টাকা অনাদায়ে যুক্ত হবে 3 বছরের 4 ভাগের 1 ভাগ হলো 9 মাস, তাহলে সে ভোগ করবে 2 বছর কত? 9 মাস। যদি যদি অর্থদণ্ড দিয়ে দেয় তাহলে 2 মাস, 2 বছর কাটবে, আর অর্থদণ্ড না থাকলে 2 বছর 9 মাস, বুঝেন কিনা? এখন বিষয়টা যদি এরকম হয়, তানভীর মনোযোগ দিন, যে এই চুরির অপরাধটার বিচার করছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন আমরা জানি যে একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারে কত? 2 বছর।
ওই ধারায় সর্বোচ্চ সাজা আছে কত? 3 বছর। বাট উনি দিতে পারে কত? 2 বছর। এখন ধরেন উনি 2 বছরই দিছে, আর উনি জরিমানা দিতে পারে কত? 2000। এখন এই 2000 টাকা অনাদায়ে কত দিনের কারাদণ্ড তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারে? এটা হলো, এখন আগের উদাহরণে হলো সর্বোচ্চ সাজার 4/1, কিন্তু এই উদাহরণে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি 3 বছর দিতে পারে? পারে না। তাহলে উনি দিতে পারে কত? 2 বছর। তাহলে 2 বছরের 4/1, তাহলে ওই 2000 টাকা অনাদায়ে 2 বছরের 4/1 কত ভাই? 6 মাস। তাহলে 2 বছর প্লাস যদি 5,000 টাকা জরিমানা না দেয় তাহলে ভোগ করবে কত? 6 মাস। বুঝেন কিনা? তাহলে 33, এখন যে বিষয়টা মনে রাখা দরকার যে 33 আর 65 ধারায় বলছে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে ওই অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে সেটা হলো ওই ধারা সর্বোচ্চ সাজার 4/1, কখনো কি ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা তার 4/1। বুঝতে পারছেন? আচ্ছা, এখন শুনেন যে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে এই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিতে কিন্তু ম্যাজিস্ট্রেট বাধ্য না, বা বিচারক বাধ্য না। ধরেন বললো যে 5 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, ওই 10,000 টাকা জরিমানা অনাদায়ে কোনো কারাদণ্ডের বিধান বলে নাই। তার মানে ওই 10,000 টাকা অবশ্যই ওই আসামির সহায় সম্পত্তি থেকে কি আদায় করা হবে, এবং আদায় করার যে পদ্ধতি সেটা আমরা প্রিলিতে পড়ছিলাম 386 ধারায়। মনে আছে কিনা? ওয়ারেন্ট ফর লিভিউ অফ ফাইন। ওই যে আদালত স্বয়ং অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারে, বা স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য জেলা কালেক্টরের দায়িত্ব দিতে পারে, এবং জেলা কালেক্টরের দায়িত্ব দিলে যে পরোয়ানাটা দিবে এটা ডিক্রি হিসেবে গণ্য হবে। আপনাদের মনে আছে কিনা? তো এই হলো মোটামুটি কাহিনী। আর যে কাহিনী অল্প একটু বাদ আছে সেটা হলো ফৌজদারি 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে দায়রা দণ্ডবিধির 65 ধারা সকল ফৌজদারি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। তো একটু আমরা পড়ি, দেখেন। রানবে বিল্ডিংয়ে ঠিক পাবেন লাইট জ্বালানো। জরিমানা অনাদায়ে সাজা প্রদান সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধি 1898 এর 33 ধারা অনুসারে যদি কোনো ম্যাজিস্ট্রেট আদালত কোনো অপরাধীকে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড প্রদান করে, তবে উক্ত অর্থদণ্ড অনাদায়ে ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধীকে উক্ত ধারায় সর্বোচ্চ কারাদণ্ডের 4/1 পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে। বাট এই জায়গায় ওই ব্যাখ্যা বলে নেই, কখনো 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 সর্বোচ্চ কারাদণ্ডের, কখনো কখনো ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার যে ক্ষমতা তার 4/1। ফৌজদারি কার্যবিধির 33 ধারার সাথে দণ্ডবিধির 65 ধারার সাদৃশ্য রয়েছে, তবে পার্থক্য হলো ফৌজদারি কার্যবিধির 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, অপরদিকে দণ্ডবিধির 65 ধারা সকল ফৌজদারি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 388 ধারায় যে ক্ষেত্রে কোনো অপরাধীকে শুধু অর্থদণ্ড প্রদান করা হয়, শুধু অর্থদণ্ড, তখন উক্ত অর্থদণ্ড আদায়ে আদালত কোনো অপরাধীকে অনধিক বলতেন 30 দিনের সর্বোচ্চ 2 বা 3 কিস্তিতে অর্থদণ্ড পরিশোধের নির্দেশ দিতে পারে। তা আপনি যদি বুঝে লেখেন তাহলে এর চেয়ে আরো ভালো লিখতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আইন মুখস্থ দরকার নাই, যা যা পড়ে আসছেন সেই আঙ্গিকেই প্রশ্নগুলো বুঝে বুঝে লিখে দিয়ে আসতে হবে। বুঝতে পারছেন আশা করি, নাকি? 33 ধারা বুঝেন নাই কেউ আছে অনলাইন অফলাইন মিলিয়ে? তাহলে আমাদের 1 নম্বরে এটাই ছিল। 2 নম্বরে চলে আসি, প্রশ্ন দেখেন। 2-এর ক, কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ব্যতি রেখে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার সংশ্লিষ্ট আইনগত বিধান উল্লেখে বর্ণনা দিন। এই প্রশ্নের উত্তর আমরা বিস্তারিত মানে যখন প্রিলি পড়ছি এগুলা কিন্তু জানি। বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারে 54 ধারায়, 55 ধারায়, 57 ধারায়, 151 ধারায়। মনে আছে কিনা আপনাদের? আর পুলিশ যদি কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করে তাহলে পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে রাখতে পারবে সর্বসাকুল্যে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজির করতে হবে। হাজির করার পর পুলিশের যদি মনে হয় যে নুসরাত ফারিয়াকে আরো জিজ্ঞাসা করা দরকার, তখন কিসের আবেদন করবে বলে? রিমান্ডের।
আর যদি রিমান্ডের আবেদন না করে তাহলে আদালত তো তারা কারাগারে পাঠাবে বা যৌক্তিক মনে করলে তারা জামিন দিতে পারে। এই 24 ঘন্টা যে রাখতে পারবে এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 61 ধারায়। আর রিমান্ডের আবেদন করে 167(2) এবং রিমান্ড মঞ্জুর করতে পারে সর্বসাকুল্যে কতদিন? 15 দিন। আর তদন্ত পর্যায়ে রিমান্ড আছে 167(2), বিচারিক পর্যায়ে রিমান্ড আছে কত? 344 ধারা। তো এগুলাই একটু বিস্তারিত লিখতে হবে। তো আমরা উত্তরে চলে যাই, দেখেন যেসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। গ্রেফতারি পরোয়ানা মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই কখন একজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে পারে তা ফৌজদারি কার্যবিধির 54, 55, 57 ও 151 ধারায় বলা হয়েছে, নিচে তা আলোচনা করা হলো। এই আরিফ সাহেব, ওই বই না দেখে 54 ধারায় কয়টা গ্রাউন্ড আছে একটু বলেন তো দেখি, মনে আছে কিনা? দেখেন না, দেখেন না, একটা দুইটাও মনে আছে কিনা দেখি, কি মনে আছে প্রিলিটটা? ধরেন 54 ধারায় 9টা গ্রাউন্ড আছে। 9টা কি কি মনে আছে বলেন দেখি। যেমন আমি রাস্তাতে যাচ্ছি, হ্যাঁ। কলেজে কোথায় যাচ্ছেন? হ্যাঁ। আমি তো যাচ্ছি, আপনি যাচ্ছেন কলেজে, ব্যাগে রয়েছে ঘর ভাঙার সরঞ্জাম। হ্যাঁ। আচ্ছা, ঘর ভাঙার সরঞ্জাম, আর আর বলেন, আর দু একটু বলেন। পরে এরপরে আমার কাছে জিজ্ঞেস করছে যে ওটা তো 57 ধারা ছিল। চোরাই মাল নাকি? চোরাই মাল। যারা অপরাধী হিসেবে ঘোষণা করছে, জি স্যার। তারপরে আমলযোগ্য অপরাধ করার সন্দেহ থাকলে এই টাইপের আসানমালা পড়ি, আশা করি মনে থাকবে। দেখেন এগুলা সিরিয়ালি লেখার প্রয়োজন নাই, তা মনে থাকে। দেখেন 54 ধারার অধীন নিম্নলিখিত আন্ডারলাইন 9 প্রকারের ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কয় প্রকার? 9 প্রকার। দেখেন, আমলযোগ্য কোন অপরাধে জড়িত আছে এমন সন্দেহভাজন ব্যক্তিকে। আমলযোগ্য অপরাধ কাকে বলে বিথিকা? মানে বড় অপরাধ মানে কত বড় অপরাধ? কত ইঞ্চি বা ফুট? বড় অপরাধ মানে মানে গুরুতর বলেন, গুরুতর প্রকৃতির, যেরকম খুন, তারপরে আপনার ডাকাতি, দস্যুতা, এইগুলা। আমলযোগ্য কোন অপরাধে জড়িত আছে এমন সন্দেহজনক ব্যক্তিকে। তারপরে দেখেন, আইনসম্মত কারণ ব্যতীত যে ব্যক্তির কাছে আন্ডারলাইন করেন ঘর ভাঙার সরঞ্জাম, তাহলে একে পেলাম আমলযোগ্য অপরাধের সন্দেহ থাকলে, তারপরে ঘর ভাঙার সরঞ্জাম থাকলে। আরিফ সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন উনি তো আইনের স্টুডেন্ট, উনার কাছে তো ঘর ভাঙার সরঞ্জাম থাকার কথা না, তাহলে ওনারা গ্রেফতার করতে পারে। ফৌজদারি কার্যবিধির অধীন বা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, যার নিকট চোরাই মাল আছে বলে সন্দেহ করা হয়, পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশের আইনসঙ্গত হেফাজত থেকে পালালে, আপনি পুলিশে দায়িত্ব পালনে গেছে, পুলিশে আপনি বাধা দিচ্ছেন, তাইলে আপনারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলায়নকারী আর্মি, নেভি, এয়ারফোর্স এদেরকে নিয়ে 1972 সালে সশস্ত্র বাহিনী গঠন করা হয়। তাহলে সশস্ত্র বাহিনীর কোন সদস্য যদি পলায়ন করে তাকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বাংলাদেশের বাইরে এমন কোন অপরাধ করা হলে যা বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ। ওই 2024 সালের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে আমাদের বাংলাদেশের এক এমপি সাহেব, ঝিনাইদহ এমপি সাহেব খুন করে কলকাতায়, কসাই জিহাদ। তাহলে সে বাংলাদেশের বাইরে আমলযোগ্য অপরাধ করছে, তারে বাংলাদেশে আসলে 54 অ্যারেস্ট করতে পারে। মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির 565(3) ধারা ভঙ্গ করলে। তো 565(3) আসলে এখানে কি আছে? এখানে আছে যে যখন কোনো ব্যক্তিকে আদালত মুক্তি দেয় তখন 565(3) ধারায় তার শর্ত দিয়ে দিতে পারে যে আপনি যে জায়গায় যদি বাসস্থান পরিবর্তন করেন তাহলে অবশ্যই আদালতকে অবগত করবেন। আপনি গোপালগঞ্জে আছেন, ঠিক আছে, ঢাকা যাবেন, ঠিক আছে, বা ঢাকা গেলে আদালতে জানাইতে হবে, বা কুষ্টিয়া গেলে আদালতে জানাইতে হবে। তো এই ক্ষেত্রেও আপনার শর্ত যদি ভঙ্গ করে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। যাকে গ্রেফতার করার জন্য কোন পুলিশ অফিসারকে অনুরোধ করা হয়েছে, এই সকল 9টা ক্ষেত্রেই আদালত বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কত ধারায়? 54 ধারায়। আচ্ছা, আমরা 55-তে চলে আসি। যে 55 ধারার অধীন পুলিশ ভবু ঘুরে ও সন্দেহভাজন দস্যুদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এই জায়গায় একটু সংক্ষেপে লিখে রাখেন, 3 শ্রেণীর ব্যক্তি। 3 শ্রেণীর ব্যক্তি একটু স্টার দিয়ে লিখে রাখেন যে
যে তার উপস্থিতি গোপন করে। 1 নাম্বার দিয়ে লেখেন যে উপস্থিতি গোপন করে। যে উপস্থিতি গোপন করে। উপস্থিতি গোপন করে লেখছেন। 2 নাম্বার দিয়ে লেখেন যার প্রকাশ্য জীবিকা নাই। যার প্রকাশ্য জীবিকা নাই। 3 নাম্বার দিয়ে লেখেন অভ্যাসগত চোর ডাকাত ইত্যাদি। অভ্যাসগত চোর ডাকাত ইত্যাদি। এক গণেশ তো বোধহয় পরীক্ষা দেন নাই না গণেশ? অভ্যাসগত চোর ডাকাত ইত্যাদি। তাহলে 3 শ্রেণী কে কে? যে উপস্থিতি গোপন করে, যার প্রকাশ্য জীবিকা নাই, আর অভ্যাসগত চোর ডাকাত ইত্যাদি। আমরা 57 ধারায় চলে আসি। দেখেন 57 ধারায় কি বলেছে, যে 57 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি পুলিশের সামনে আমল অযোগ্য অপরাধ করে, আমল অযোগ্য নন কগনিজেবল অফেন্স, এবং পুলিশকে নাম ঠিকানা দিতে অস্বীকার করে বা মিথ্যা নাম ঠিকানা দেয়, তবে উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কত ধারায়? 57। মানে শুধু আমল অযোগ্য অপরাধ করলেই হবে না, আমল অযোগ্য অপরাধ করছে এবং পুলিশ যদি নাম ঠিকানা জিজ্ঞেস করছে নাম ঠিকানা দেয় নাই, বা নাম ঠিকানা দিলেও কি দিছে? মিথ্যা দিছে, মিথ্যা, সেই ক্ষেত্রে। তারপরে দেখেন 151 ধারা, অন্য কোন পন্থায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধ না করা গেলে পুলিশ কোনো ব্যক্তিকে 151 ধারা অনুসারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, প্রতিরোধে দুই পক্ষ মারামারি লাগবে, এমন সময় পুলিশ উপস্থিত হয়েছে, পুলিশের কাছে যদি মনে হয় যে দুই পক্ষের লোকজনের যদি গ্রেফতার করা না যায় তাহলে মারামারি সংঘর্ষ বেঁধেই যাবে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কত ধারায়? 151 ধারায়। তাহলে তানভীর, তানভীর 154 না দেখে বলেন যে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারে কত কত ধারায়? 54 ধারায় কয়টা ক্ষেত্রে? আর 55 ধারায়? 3টা ক্ষেত্রে। 57 ধারায় কখন গ্রেফতার করে বলেন তানভীর? আমল অযোগ্য অপরাধ করলে কখন গ্রেফতার করে? আচ্ছা আপনার একটা ফ্যাক্ট বলি, বলেন তো। পুলিশের সামনে পুলিশের সামনে দুইজন একজন আর একজনের অকথ্য ভাষায় গালাগালি করতেছে, আর পুলিশ কি যে গালাগালি করতেছে তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে 57 ধারায় পারবে কিনা বলেন? নাম ঠিকানা ভুল দিলে বা নাম ঠিকানা দিতে কি ব্যর্থ হলে, তাহলে কিন্তু দিতে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। কত ধারায়? 57 ধারায়। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা চলে আসি যে জিনিসটা এখানে নাই, বাট একটু জানাই দিই, যে পুলিশ যেরকম বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, আমি আপনি সাধারণ জনগণও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারি 59 ধারায়। 59 ধারায় বলেছে যে একজন বেসরকারি ব্যক্তির সামনে যদি আমলযোগ্য, আমলযোগ্য আর জামিন অযোগ্য, কি বলেন? আমলযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ সংগঠিত হয় অথবা কোনো ঘোষিত অপরাধী থাকে, তাহলে একজন বেসরকারি ব্যক্তিও কাউকে গ্রেফতার করতে পারে। এখন গ্রেফতার করে সে তার বাসায় নিয়ে যাবে না, গ্রেফতার করে নিকটস্থ থানায় বা পুলিশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবে। তাহলে বেসরকারি ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায়? 59 ধারায়। পুলিশ বিনা পরোয়ানায় পারে কত ধারায়? 54, 55, 57, 151। এখন শুনেন, আমাদের পড়ার বিষয়বস্তু না, বাট একটু জেনে রাখেন যে ম্যাজিস্ট্রেটও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 64 আর 65। 64 আর 65। বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেই হোক না কেন, ওনার সামনে যদি সরাসরি কোনো অপরাধ হয়, সেটা আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, তিনি তাকে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার নির্দেশ দিতে পারে 64 দ্বারা। অপরদিকে যখন ম্যাজিস্ট্রেটের কাছে কোনো নালিশ করা হয়, ধরেন 200 ধারায় নালিশি মামলা করে না, তাহলে 19 অরেন্ট দেয় কত ধারায়? 204 ধারায়। 204 ধারায় অরেন্ট দিচ্ছে মানে হলো অপরাধটা আমলে নিছে, তাহলে অরেন্ট তো কার্যকর করে সচরাচর পুলিশ।
তাহলে ওই পুলিশ কার্যকর না করে উনি সরাসরি নিজে গিয়েও তার গ্রেফতার করতে পারে বা পুলিশকেও নির্দেশ দিতে পারে। এটা হলো 65 ধারা। কত ধারা? 65। তার মানে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পুলিশ পারে, বেসরকারি ব্যক্তি পারে, আবার কি ম্যাজিস্ট্রেটও পারে। এখন আমরা একটু পড়ি, দেখেন যে গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান। ফৌজদারি কার্যবিধির ধারা 61 ও সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে আন্ডারলাইন করবেন সর্বোচ্চ 24 ঘন্টা পুলিশ হেফাজতে রাখতে পারবে। যদি কাউরে আটককৃত ব্যক্তি, অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে যে আটককৃত ব্যক্তি মানে হলো যারা বিনা পরোয়ানায় আটক করছে। তাহলে বিনা পরোয়ানায় যদি কারে আটক করে তাহলে রাখা যাবে সর্বোচ্চ কত ঘন্টা? 24 ঘন্টা। ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশের হেফাজতে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। আইনের বিধান অনুসারে আটকের 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতে উপস্থাপন করতে হবে। ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হলে 167 ধারার কার্যক্রম শুরু হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত বলে বিশ্বাসযোগ্য হলে ম্যাজিস্ট্রেট উক্ত আটককৃত ব্যক্তিকে আন্ডারলাইন করবেন সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে আটক রাখার আদেশ দিতে পারে। একেই কি বলে? পুলিশ রিমান্ড। পুলিশ রিমান্ড। বলেন তো তানভীর, মনে আছে কিনা দেওয়ানি মামলায় রিমান্ড আছে? আছে। কোথায় আছে? দেওয়ানি কার্যবিধি আমরা শেষ করছি, কোথায় আছে বলেন? কোথায়? বিথিকা বলেন কোথায় আছে? 30 30 বিধি না 23 আছে। 41 আদেশে 23 বিধি অথবা 107-এর খ, 107-এর খ, ঠিক আছে। আর দেওয়ানি কার্যবিধির রিমান্ড নিতা কি বলেন তো? রিমান্ড মানে কি? দেখেন, এছাড়া ফৌজদারি কার্যবিধির 344 ধারায় বলা আছে সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখার প্রয়োজন হলে আদালত কারণ উল্লেখ করে তা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা মুলতবি করতে পারে বা আসামিকে তখন জেল হেফাজতে পাঠাতে পারে। অর্থাৎ তদন্ত পর্যায়ে রিমান্ড আছে 167-2 আর বিচারিক পর্যায়ে রিমান্ড আছে কত? 344। অর্থাৎ 167-2 ধারায় ম্যাজিস্ট্রেট বা আদালত কোনো মকদ্দমার, বানানটা ভুল আছে, মকদ্দমার বা মামলার তদন্ত পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে এবং 344 ধারায় বিচারিক পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে। তো দেখেন, ফৌজদারি মামলায় তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ বা ম্যাজিস্ট্রেটের অনুসরণীয় পদ্ধতি। বাংলাদেশ সংবিধানের 33 এবং ফৌজদারি কার্যবিধির 61 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা বাধ্যতামূলক। যদি কোনো পুলিশ আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে সেই পুলিশ কর্মকর্তা অবৈধ আটকের জন্য দায়ী হবে। ফৌজদারি কার্যবিধির 167-1 ধারায় 3টি শর্তের কথা উল্লেখ আছে। কি কি দেখেন, যে 61 ধারার বিধান মতে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হলে, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের দৃঢ় ভিত্তি থাকলে, পুলিশ ডায়েরিতে লিখিত ঘটনা সম্বলিত অনুলিপি সহ আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হলে। উল্লেখিত এই 3টি শর্ত পূরণ হলে ম্যাজিস্ট্রেট আসামিকে সর্বোচ্চ 15 দিন যেরকম হেফাজতে রাখা উপযুক্ত মনে করবেন সেরকম হেফাজতে রাখার আদেশ দিবেন। এক্ষেত্রে উচ্চ আদালতের কিছু পর্যবেক্ষণ নিচে দেওয়া হলো। উচ্চ আদালত মানে কি বলেন তো? হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগ। তো বাংলাদেশ বনাম ব্লাস্ট, ব্লাস্ট হলো বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট, একটা এনজিও। এই পুলিশ 54-এ যে 9টা ক্ষেত্রে যে অ্যারেস্ট করে বিনা পরোয়ানায়, এই জায়গা পুলিশের ক্ষমতা আনলিমিটেড, অনেক সময় পুলিশ মানুষের হয়রানিও করে। তো এই কারণে বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট তারা একটা রিট পিটিশন করে হাইকোর্ট বিভাগে পুলিশের এই ক্ষমতারে চ্যালেঞ্জ করে। তো ওই মামলায় আদালত সিদ্ধান্ত দেয় যে ফৌজদারি কার্যবিধির 167-2 ধারায় আদেশ প্রদানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই, আন্ডারলাইন করবেন, 54-61 ধারার বিধান প্রতিপালনের ব্যাপারে সন্তুষ্ট হতে হবে। 54 আর 61-তে কি আছে, মানে ওই 9টা ক্ষেত্রে গ্রেফতার করছে কিনা, 61 ধারায় 24 ঘন্টার বেশি রাখছে কিনা।
নয়তো ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বিচারিক কিংবা পুলিশ হেফাজতে পাঠাতে বাধ্য নয়। উক্ত মামলায় আরো বলা হয়েছে যে 167 ধারায় উল্লেখিত শর্তগুলো পূরণ না হলে ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে তো নয়, বরং জেল হেফাজতে পাঠানোর জন্য আদেশ দিতে পারবে না। মানে আপনি একজনের ধরছেন 24 ঘন্টা, 48 ঘন্টা আগে, ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে গেছেন 48 ঘন্টা পর, তার মানে আপনি তো 61 ধারার বিধান পূরণ করেন না। রিমান্ড তো পরের কথা, ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে তার মুক্তিও দিতে পারে, কারণ তারে গ্রেফতারের ক্ষেত্রে যে আইনের যে বিধান আছে সেটা কিন্তু যথাযথভাবে অনুসরণ করা হয় না। তো আমরা এই প্রশ্নে খ নঙ্গে কি জানতে চাইছি একটু পড়ি, দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সমূহ আলোচনা করুন। এটা হলো যে বলছে যে সংশ্লিষ্ট ধারা আর বিখ্যাত মামলার রায়ের উল্লেখে, মানে এই রিলেটেড যে রায় আছে সেই রায় উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সমূহ কি কি একটু পড়ি, দেখেন। গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সম্পর্কে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 নিম্নোক্ত ধারায় আলোচনা করা হয়েছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 ধারা 61 ও সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত গ্রেফতারকৃত স্থান থেকে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাওয়ার সময় বাদ দিয়ে পুলিশ হেফাজতে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। এটা তো আমরা জানি নাকি? অর্থাৎ আইনের বিধান অনুসারে আটকের 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে উপস্থাপন করতে হবে। এরপরে দেখেন, সংবিধানের 33-1 অনুসারে, 33-1 অনুচ্ছেদ অনুসারে আটককৃত ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেফতারের কারণ না জানিয়ে আটক রাখা যাবে না। মানে আপনি যখন একজনকে আটক করছেন তাহলে অবশ্যই তারে জানাইতে হবে যে কি কারণে আপনার গ্রেফতার করা হলো। উক্ত ব্যক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অবশ্যই তার আইনজীবীর মাধ্যমে এবং শুনানির সুযোগ দিতে হবে, বা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তারপরে দেখেন, বাংলাদেশ সংবিধানের 35-4 অনুচ্ছেদ অনুসারে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ একজন অপরাধীকে কখনোই তারে বাধ্য করা যাবে না যে বল বল তুই স্বীকার কর, জোরপূর্বক তারে মারধর করা যাবে না, বা তারে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখেন যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ 55 ডিএলআর এইচসিডি 2003 363 আগের মামলায় 54 ধারার অধীনে গ্রেফতার এবং 167 ধারার অধীনে রিমান্ডের ক্ষেত্রে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে আন্ডারলাইন করেন 15টি নির্দেশনা দেয়। কয়টা? 15টা। আবার পরবর্তীতে আপিল বিভাগ ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ 69 ডিএলআর এডি 63 মামলায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে 10টি এবং জজ ম্যাজিস্ট্রেটকে 9টি নির্দেশনা প্রদান করে। তা আমার এত ব্যাখ্যা দেওয়ার দরকার না, আপনি লিখবেন যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় সুপ্রিম কোর্ট 54 ধারার ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রদান করে। এই জায়গা 9টা কোনটা, 10টা কয়টা, 15টা কয়টা, আমি তো লেখার ক্ষেত্রে লিখবো, বাট আপনার যার মনে থাকে লিখবেন, না লিখলে বলবেন যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায় উচ্চ আদালত নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ প্রদান করে। দেখেন, এসব নির্দেশনার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সম্পর্কে বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো। প্রথমে দেখেন, গ্রেফতারের সময় আইন প্রণয়নকারী কর্মকর্তা তার পরিচয়পত্র দেখাবেন। যিনি গ্রেফতার করতেছেন অবশ্যই গ্রেফতারের আগে যারে গ্রেফতার করা হচ্ছে তারে কি বলবেন যে আমি হলাম সাব ইন্সপেক্টর অমুক। বুঝছেন? কোন ব্যক্তিকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুত করতে হবে, যেখানে গ্রেফতারের তারিখ সময় উল্লেখ সহ গ্রেফতার ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করবেন। বলছে যে যখন গ্রেফতার করবেন একটা স্মারকলিপি তৈরি করবেন যে কোন সময়, কয়টার সময়, কয় তারিখে গ্রেফতার করা হলো, আর গ্রেফতারকৃত ব্যক্তির স্বাক্ষর। বুঝেন কিনা? তারপরে দেখেন, সব অনুসরণ করে, সমস্যা নাই। দেখেন, গ্রেফতারের সময় যদি গ্রেফতারকৃত ব্যক্তির বন্ধু, নিকটাত্মীয় পাশে না থাকেন, তবে গ্রেফতারের পরে যত দ্রুত সম্ভব, আন্ডারলাইন করেন, অবশ্যই 12 ঘন্টার ঊর্ধ্বে নয়, গ্রেফতার ব্যক্তির বলে দেওয়া আত্মীয় বা বন্ধুকে গ্রেফতারের তারিখ, সময় ও পুলিশ হেফাজতে রাখার অবহিত করবেন। যারে গ্রেফতার করা হলো
তারে অবশ্যই তার কাছ থেকে শুনে, তার যে বন্ধু আছে বান্ধবী আছে বা যেই আছে তারে অবশ্যই কি করতে হবে, জানাইতে হবে। গ্রেফতার ব্যক্তিকে যত দ্রুত সম্ভব আন্ডারলাইন করবেন, তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিবেন। গ্রেফতার ব্যক্তির দেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন থাকলে তা লিপিবদ্ধ করতে হবে। যখন তারে গ্রেফতার করা হচ্ছে ওই মুহূর্তে যদি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে ওই সময় কিন্তু লিখে নিতে হবে এবং দ্রুততম সময়ে নিকটতম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবেন। তারপরে দেখেন, নারীদের জন্য নারী কনস্টেবলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সবশেষে দেখেন, গ্রেফতার প্রক্রিয়া পুরো বিষয় পুলিশ তার ডায়েরিতে লিখে রাখবে, যা প্রমাণ হিসেবে কি থাকবে, সংরক্ষিত থাকবে। তাহলে এইগুলা মোটামুটি আপনি কয়েকবার একটু রিডিং পড়লে আশা করি মনে থাকবে ইনশাল্লাহ। তো আমাদের নামাজের বিরতি, আর আমরা ইনশাল্লাহ 7টা থেকে শুরু করব, আপনাদের 25 মিনিট বিরতি। যে চা খাবেন বা একটু ব্রেক নিবেন, হেঁটে চলে আসেন, নামাজ শেষে আমরা 7টা থেকে শুরু করব, এই আর কি। তো সবাই থাকেন, ক্লাস শুরু হলে আমি আবার বলবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমরা তাহলে পড়া শুরু করি। দেখেন 2-এর গ নাম্বার প্রশ্নটা দেখেন, 2-এর গ। এটা আমরা প্রিলি থেকেই মোটামুটি এটা সম্পর্কে ভালো ধারণা লাভ করেছি যে একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে শাস্তি প্রদান করা যায়। একই মামলায় মানে কয়টা মামলা, একটা মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে মানে অনেকগুলা অপরাধ। অভিযুক্ত ব্যক্তি মানে কয়জন, একজন। অর্থাৎ একটা ব্যক্তির বিরুদ্ধে যদি একটা ফৌজদারি মামলায় তার বিরুদ্ধে যদি অপরাধের ধারা থাকে একাধিক, ধরেন করিম একজন ব্যক্তি, করিমের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা চলমান, করিমের বিরুদ্ধে অভিযোগ আছে সে চুরি করেছে, সে ব্যভিচার করেছে, সে ঘর ভেঙেছে। তো চুরির জন্য তার বিরুদ্ধে, তাহলে তার বিরুদ্ধে মামলা একটা, বাট একটা মামলা অভিযোগ কয়টা, 3টা। এখন করিমকে যদি এই মামলায় আদালত চুরির জন্য 3 বছর, ব্যভিচারের জন্য 5 বছর, আর ঘর ভাঙার জন্য 2 বছর দেয়, চুরির জন্য কয় বছর, 3 বছর, ব্যভিচারের জন্য কয় বছর, 5 বছর, ঘর ভাঙার জন্য কয় বছর, 2 বছর দেয়, তাহলে এই সাজাগুলো করিম কিভাবে ভোগ করবে? এই সাজা, সকল সাজা কি একসাথে শুরু হবে? একসাথে যদি শুরু হয় তাহলে 2 বছরও আজকে থেকে শুরু হবে, 5 বছরও আজকে থেকে শুরু হবে, 3 বছর আজকে থেকে শুরু হবে। তাহলে সর্বোচ্চ যেটা 5 বছর কাটলে আর বাকিগুলো আমার কাটা লাগে না। কিন্তু যদি আদালত এরভাবে বলে যে আগে 5 বছর কাটবে, 5 বছর শেষ হলে 3 বছর, 3 বছর শেষ হলে 2 বছর, তাহলে তার সাজা কাটা লাগে 5 আর 3 8 আর 2 10। বুঝলেন কিনা? তাহলে এখন কোন ব্যক্তি এই সাজাটা কিভাবে ভোগ করবে বা রায়ে যদি উল্লেখ করে দেয় বা একসাথে ভোগ করবে নাকি ধারাবাহিকভাবে ভোগ করবে, এই ব্যাখ্যাটা দিয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির 45 ধারায়। কত ধারা? 35 ধারায়। 35 ধারায় বলছে যে যদি কোনো আপনার আদালত কিছু উল্লেখ করে না দেয়, অর্থাৎ আদালত যদি রায়ে এইভাবে উল্লেখ করে যে করিমকে ব্যভিচারের দায়ে 5 বছর, চুরির জন্য 2 বছর এবং ঘর ভাঙার জন্য 2 বছর কারাদণ্ডে প্রমাণ 2 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো, চুরির জন্য 3 বছর, ব্যভিচারের জন্য 5 বছর, ঘর ভাঙার জন্য 2 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং 10,000 টাকা জরিমানা নির্দেশ দেওয়া হলো। এই হলো রায়। রায়ে উনি উল্লেখ করে নাই যে সাজা কি একসাথে কাটবে নাকি পরপর কাটবে। তাহলে কিছু যদি উল্লেখ না করে তাহলে ধরে নিতে হবে ধারাবাহিক ভাবে, মানে আগে 5 বছর, তারপরে 3 বছর, তারপরে 2 বছর, মানে তার সর্বশেষ করলে খাটা লাগবে 5 বছর আর 2 7 আর 3 10 বছর। বুঝছেন? এটা বলে কনজিকিউটিভলি। কনজিকিউটিভলি মানে হলো ধারাবাহিক ভাবে। আর রায়ে যদি উল্লেখ করে দেয় যে না, সকল সাজা একসাথে শুরু হবে, এটা বলে কনকারেন্টলি, একত্রে বা একসাথে, ইংরেজি কি, কনকারেন্টলি। তাহলে সকল সাজা একসাথে শুরু হবে মানে 5 বছর, 3 বছর, 2 বছর আজকে থেকেই শুরু হবে, তাহলে সর্বোচ্চ যেটা সেটা খাটলেই আর খাটা লাগতেছে না। তাহলে 35 ধারার ব্যাখ্যা এটাই, যদি রায়ে কিছু উল্লেখ না থাকে তাহলে কিভাবে কাটবে, ধারাবাহিক। রায়ে যদি উল্লেখ করে দেয় তাহলে এখন আবার কাহিনী আছে, এই জায়গা বলে দিছে যে পর পর বা ধারাবাহিক সাজা খাটার ক্ষেত্রে 14 বছরের বেশি হবে না। অর্থাৎ এইভাবে যদি চিন্তা করেন যে একজন যুগ্ম দায়রা জজ, বা আমি ধরলাম দায়রা জজই, দায়রা জজ
একজনের সাজা দিতে পারে সর্বোচ্চ, তো উনি তো আইন অনুমোদিত যে কোনো সাজাই দিতে পারে। এখন দায়রা জজ ধরেন তিনটা অপরাধে সে ধর্ষণ করছে, অপ্রকৃত কাম লালসা করছে, দস্যুতাও করছে, তাহলে ধর্ষণের সাজা ওনার তাহলে 10 বছর, অপ্রকৃত কাম লালসা 10 বছর, দস্যুতার সাজা 10 বছর, এক মামলায় একজন ব্যক্তির। তাহলে সে সাজা খাটবে, যদি পরপর বলে 30 বছর, বাট এই জায়গায় ব্যাখ্যা দিয়ে দিছে যে পরপর চলার ক্ষেত্রে কোন সাজা 14 বছরের বেশি হবে না। আর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে বলেছে যে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের যে সাধারণ এখতিয়ার তার দ্বিগুণের বেশি হবে না। অর্থাৎ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হইলে 5 গুণ 2 কত, 10। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হইলে 3 গুণ 2 6। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হইলে 2 গুণ 2 কত, 4। অর্থাৎ এইভাবে যদি মনে করেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজনের চুরির জন্য 3 বছর, বলপূর্বক গ্রহণের জন্য 3 বছর, আর ব্যভিচারের জন্য 3 বছর দিল একই মামলায়। আবার আরেকটা ধারায়, ওই 4টা ধারা ছিল, আরেকটা ধারাও 3 বছর দিল, তাহলে তার যদি পর পর সাজা কাটা লাগে 3+3+3+3, মোট কাটা লাগে কত, 12। বাট এই জায়গায় খাটবে কত, 10, কারণ ওনার দণ্ড প্রদানের যে সাধারণ ক্ষমতা তার দ্বিগুণের বেশি হবে না। বুঝছেন কিনা? এ হলো 35 ধারার মূল কথা। এটা আপনি আপনার মতো করে সাজাই লিখলেই হবে। তো আমরা একটু উত্তরে চলে আসি। দেখেন দ্বিতীয়টা বুঝেন নাই, মানে ম্যাজিস্ট্রেটেরটা। ম্যাজিস্ট্রেট, আচ্ছা বলেন দেখি, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত সাজা দিতে পারে? উনি সর্বোচ্চ 5 বছর। কত ধারায় আছে? 32 ধারায়। এখন ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন অভিযুক্তরে বিচার করে, তার বিরুদ্ধে 4টা অভিযোগ ছিল, 4টা অপরাধ ছিল, মামলা বিচার হয়েছে একই মামলায়। তারা ধরেন 4টা অপরাধের জন্য 5 বছর 5 বছর 5 বছর 5 বছর, মানে 4টা অপরাধের জন্য একটার পর একটা চললে হয় কত, 20 বছর। 20 বছর তো দিতেই পারে, কিন্তু সাজা খাটবে ওই মামলায় ওই ব্যক্তি, ম্যাজিস্ট্রেট সাধারণ এখতিয়ারে যে দণ্ড দিতে পারতো তার কত, দ্বিগুণ। তাহলে উনি 20 বছর ইচ্ছা করলে দিতে পারবে না, সর্বোচ্চ খাটবে কত, 10 বছর। বুঝছেন? পর পরের ক্ষেত্রে আর একসাথে খাটলে তো 20 বছরের সমস্যা নাই, সব একসাথেই শুরু হবে। বুঝছেন? যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলো তাহলে কি হতো বাদান বলেন? তাহলে তার তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে 2 গুণ 2, পরপর চলার ক্ষেত্রে 4 বছরের বেশি হবে না। একটু পড়ি। একসাথে তো সেম জিনিসটাই একত্রে 3 বছর হয়ে যায়, 3 বছর কি দিতে পারবো? একত্রে 20 বছর কেমনে হবে, আপনি ব্যাখ্যা দেন। ওনারে প্রশ্ন করতে দেন। হ্যাঁ, ধরেন 5 বছর দিতে পারে, 5 বছর 4 20 মানে 5টা ধরেন 5 গুণ 5 25 বছর হবে। একত্রে তো সর্বোচ্চ সেক্ষেত্রে একত্রে কি হবে? এখানে তো 5 গুণ 5 দিলে 5 বছরই কাটবে, একত্রে মানে সব সাজা এখন শুরু হবে। সব দিয়ে মোটামুটি হ্যাঁ, 25 তো দিলেও খাটবে কত, 10, কারণ ওনার সাধারণ এখতিয়ারে যে সাজা আছে তার দ্বিগুণ। একত্রে তো সর্বোচ্চ যেটা সেটা কাটলেই তো হয়ে যাচ্ছে। একত্রের ক্ষেত্রে তো আমি উত্তর দিই আমারে সুযোগ দেন, আর নাহলে আপনিই দেন, আমার কষ্ট কম হয়। হ্যাঁ, দেখেন ভাই, এই বুঝছেন, আপনি বুঝছেন? আচ্ছা, এবার বিশ্বজিৎ সাহেব প্রশ্ন করতে বলেন। এই শুনেন কথা, একজন প্রশ্ন করলে অন্যরা চুপ থাকবেন, কথা বলবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। 3 বছর কে যোগ করলে কত হয়, সবগুলো যোগ করলে কত হয়? তো যোগ করলে যদি 6 হয়, তাই উনার তো 6 বছরই খাটবে, সমস্যা কি? উনার দণ্ড প্রদানের দ্বিগুণ করলে তো 10 হয়। জি জি, দেখেন আপনার আর বলা লাগবে না, আপনি এমনি যদি প্রশ্ন থাকে তাইলে বলেন, আর নাইলে ওনারে ব্যাখ্যা দেওয়া লাগবে না। দেখেন আপনি তো বলে টাকা পাবেন না, টাকা তো আমি পাবো, তো খালি খালি বলবেন কে? দেখেন, আচ্ছা আমরা গোয়া শুনি। দেখেন
একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়। ফৌজদারি কার্যবিধির 35 ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি একই বিচারে 2 বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়, উক্ত ক্ষেত্রে দণ্ডবিধির 71 ধারার বিধানাবলী সাপেক্ষে আদালত এমন 2 বা ততোধিক অপরাধের জন্য বর্ণিত শাস্তি যা আদালত প্রদান করতে পারে এখতিয়ার সম্পন্ন, সেটা থেকে পৃথক পৃথক শাস্তিতে দণ্ডিত করতে পারে। আপনারা এর ব্যাখ্যা যদি নিজে নিজে দিতে চান তাহলে আরো ভালোভাবে লিখতে পারবেন। দেখেন, এমন শাস্তি কারাবাসের সমন্বয় হলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে, কিন্তু আদালত নির্দেশ প্রদান করলে এমন কারাবাস আন্ডারলাইন করবেন একত্রে চলতে পারে। একত্রে শব্দের ইংরেজি কি বলেন? একত্রে মানে কি? কনকারেন্টলি নাকি? অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ প্রদান না করে তাহলে একটি কারাবাস শেষ হওয়ার পরে অন্যটি শুরু হবে। তবে পরপর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে আন্ডারলাইন করেন 14 বছর বেশি মেয়াদে কারাদণ্ড দেওয়া যাবে না। মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করলে মোট শাস্তির পরিমাণ উক্ত ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ারে যে শাস্তি প্রদান করতে পারে। সাধারণ এখতিয়ার শব্দটা বললেন, সাধারণ এখতিয়ার প্রয়োগে যে শাস্তি প্রদান করতে পারে তার কয় গুণের বেশি হবে না? আচ্ছা, একজন প্রশ্ন করছে, স্যার অভিযুক্ত কি আবেদন করতে পারে নাকি ম্যাজিস্ট্রেটের বিবেচনা? অভিযুক্তরা খুঁজতেছে, আকাম করবি তুই, আবার কি দেবো না না দেবো তোর কাছে। শুনতো? বুঝতে পারছেন? এটা বিচারকের বিবেচনামূলক ক্ষমতা, ওনার যেটা মনে হয়। আচ্ছা, আমরা 2-এর ঘতে আসি। দেখেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ মূল কারাদণ্ড থেকে কি বাদ যাবে? আলোচনা করুন। প্রিলিতে পড়ছিলাম, মনে আছে কিনা? তানভীর বলেন তো বাদ যাবে কিনা? তানভীর, কত ধারায় বাদ যাবে? জি, 35 ক। দেখছেন? দেখেন ভাই, 35 ক ধারার মূল কথা হলো যে মৃত্যুদণ্ড ছাড়া অন্যান্য সকল ধারার ক্ষেত্রে, মানে অন্যান্য সকল অপরাধের ক্ষেত্রে 35 ক প্রযোজ্য। অর্থাৎ যদি কাউরে, একজন ব্যক্তিকে বিচার শেষে 6 মাস সাজা দেওয়া হলো, কিন্তু মামলা চলাকালীন সময় অলরেডি সে 3 মাস ছিল, 3 মাস ছিল, তারে সাজা দিছে কয় মাস? 6 মাস। তাহলে 3 মাস সে অলরেডি ভোগ করছে, তাহলে আর ভোগ করবে কত? 3 মাস। এই যে যে যতদিন সে ভোগ করছে এটা মূল সাজা থেকে বাদ যাবে, এটাই বলেছে ফৌজদারি কার্যবিধির 35 ক। এখন এই 35 কতে ব্যাখ্যা দিয়েছে, যদি যে সাজা দিছে তার চেয়ে বেশি সাজা খেটে ফেলে, মানে 6 মাস দিতে বাট অলরেডি সে 7 মাস কারাগারে ছিল, তাহলে তার সাথে সাথে মুক্তি দিবে, সাথে সাথে মুক্তি দিবে, এবং যদি তার কোনো অর্থদণ্ড থাকে সেই অর্থদণ্ড কি করে দিবে? মওকুফ করে দিবে। আর এটা 35 ক ধারা যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং মামলা চলাকালীন সময়ে সে যদি 5 বছর কারাগারে থাকে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড তো আমরা জানি আমৃত্যু কারাদণ্ড। এখন তাহলে সেই ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের ধরতে হবে কত? 30 বছর। 30 বছর থেকে বাদ যাবে কত? 5 বছর। তাহলে আর থাকে কত? 25। এখন তাহলে কি ওই ব্যক্তি 25 বছর পর সাজা পাবে, ছাড়া পাবে? না, বিষয়টা তা না। 25 বছর পর সাজা পাবে না, কিন্তু যদি সরকার তারে কখনো 55 ধারায় বা রাষ্ট্রপতি কখনো যদি তার সাজা কমায়, দণ্ডবিধির 55 ধারায় সাজা মকুব মানে কমাইতে পারে অনধিক কত? 20 বছর। ধরেন 20 বছর করলো, তাহলে 20 বছর থেকে বাদ যাবে কত? 5 বছর। তাহলে 20 বছর থেকে 5 বছর বাদ গেলে আর খাটবে কত? 15 বছর। তা আপনার এত ব্যাখ্যা না জানলেও সমস্যা নাই, আপাতত জানেন যে যে সাজা দিবে সেই সাজা থেকে মামলা চলাকালীন সময় যতদিন কারাগারে ছিল সেই মেয়াদটা বাদ যাবে। তবে এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়? মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ ফৌজদারি কার্যবিধি 1898 এর বলতেন 35 ক ধারা অনুসারে বিচার চলাকালে জেল হাজতে থাকলে এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে
আসামি যে মেয়াদে কারাবাস ছিল তা বাদ দিতে হবে, কিন্তু জেল হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি আসামি আন্ডারলাইন করেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। আসামি বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হওয়ার পূর্বে অধিক মেয়াদে কারাবাসে থাকলে আসামিকে কারাবাস থেকে মুক্তি দিতে হবে, এবং আসামিকে যদি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে উক্ত অর্থদণ্ড কি হবে বলেন? মওকুফ হবে। তাহলে আপনারা যারা আসেন না এর আগে আমি বলে দিই, আগামীকাল আপনাদের পড়া নাই, আগামীকাল পড়া নাই, আর শুক্রবারে পড়াটা হচ্ছে সকাল 10টায়, এই শুক্রবারে শুধু। আর শনিবারে পরীক্ষা আছে, রোববারে তো আপনাদের ক্লাস থাকে না, কিন্তু রোববার 5টায় পড়ানো হবে। এই হলো শুধুমাত্র এতটুকু আপডেট। আর আগামীকাল যে বন্ধ, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য কাজে লাগায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 100 মার্কের মডেল টেস্ট শনিবারে। দেখেন, তাহলে আমরা চলে আসি 3 নাম্বার প্রশ্নে। কখন তল্লাশি পরোয়ানা জারি করা যায়? মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে মর্মে সন্দেহ হলে উক্ত স্থানে তল্লাশি করার পদ্ধতি কি? তো লিখিত আর প্রিলির মধ্যে একটা পার্থক্য দেখেন। লিখিত প্রিলির সময় আমরা কিন্তু এই জায়গায় অনেক ধারা পড়া লাগে, ওই যে মোটামুটি 7, 8, 9, 10, 11, 12 যা যা আছে এগুলা পড়া লাগে। তারপরে ওই 46 ধারায় কি আছে, 42 ধারায় কি আছে, 44 ধারায় কি আছে। তো আমার কিন্তু লিখিততে এই জিনিসগুলো পড়ার দরকার নাই। তারপরে যে সমনে কি আছে, ওয়ারেন্টে কি আছে, এগুলো বিস্তারিত দেখছিলাম। দেখেন, তো আমরা লিখিততে সরাসরি চলে আসতেছি। কখন তল্লাশি পরোয়ানা জারি করা যায়? মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে মর্মে সন্দেহ হলে উক্ত স্থানে তল্লাশি করার পদ্ধতি কি? আমাদের মনে আছে কিনা দেখেন, যে তল্লাশি পরোয়ানা আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে সাধারণত 3টা ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে 4টা ক্ষেত্রে, নর্মালি 3টা মনে রাখেন। কোন বস্তু বা দলিল তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা 96 ধারায়, কোন অবৈধ জিনিসপত্র বা স্থান তল্লাশির জন্য 98 ধারায়, আর বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে তল্লাশির জন্য কত ধারায়? 100 ধারায়। মনে আছে কিনা? তাহলে বস্তু বা দলিল 96, অবৈধ জিনিসপত্র 98, বেআইনি ভাবে যারা আটক রাখা হয়েছে কত? 100। তো এইগুলোর মধ্যে মূল পার্থক্য হলো 96, 96, 98, 100 এই 3টা ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট পারে 96 আর 100। 96 আর 100, বিচারিক ম্যাজিস্ট্রেট 98-তে পারে না। বুঝছেন? তাহলে আমরা একটু পড়া শুরু করি। এছাড়া আরো একটা ধারায় তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, 99 ক। 99 কতে সরকার ওই অশ্লীল পুস্তক বা মানহানিকর কোনো বিষয় যদি থেকে থাকে সেগুলো বাজেয়াপ্ত করে সরকার। 99 ক, 99 কতে যদি বাজেয়াপ্ত করে প্রতিকার কি? হাইকোর্ট বিভাগে আবেদন করা 2 মাসের মধ্যে 99 ক। আর 99 কতে যা যা বাজেয়াপ্ত করলো এগুলো যদি পাওয়া যায় কোথাও, তাহলে সেই ক্ষেত্রেও যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, এটাও 99 ক। দেখেন ভূমিকা, কোনো বস্তুকে হাজির করার জন্য বা কোনো বেআইনি ভাবে আটককৃত কোনো ব্যক্তিকে হাজির করার জন্য ফৌজদারি আদালত তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট জারি করে থাকে। সাধারণত আন্ডারলাইন করবেন, সমন ইস্যু করার পরেও যদি কোনো দলিল বা বস্তু হাজির না করা হয় বা যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখে, তখন আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে থাকে। তা আমরা চলে আসি যে যখন তল্লাশি পরোয়ানা জারি করা হয়। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর 96, 98, 99 ক ও 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা যায়। দেখেন, 96 ধারায় দলিল হাজিরের জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। চলে আসে 98 ধারায়। দেখেন, 98 ধারায় চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু বা বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি তল্লাশির জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরেরটা পয়েন্ট হয়ে গেছে, এটা পয়েন্ট হবে না, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। অপরদিকে 99 ক ধারায় সরকার কর্তৃক আন্ডারলাইন করেন বাজেয়াপ্ত ফরফিটেড ঘোষিত কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। এবং সবশেষ যদি আমরা দেখি যে 100 ধারায় আটক ব্যক্তি, বেআইনি ভাবে আটক ব্যক্তি নাকি বেআইনি ভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। এখন
এই জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা করবো। দেখেন, প্রথমে আমরা চলে আসি 96 ধারায়। আমরা অলরেডি জানি 96 ধারা হলো বস্তু বা দলিল, নাকি? বস্তু বা দলিল। দেখেন 96 ধারায় নিম্নলিখিত 3টি কারণে তল্লাশি পরোয়ানা মঞ্জুর করতে পারে। যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমনে উল্লেখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয়, কিন্তু সে উক্ত দলিল বা বস্তু হাজির করবে না বা করে না। আপনাদের একটু মনে করায় দিই, হিন্টস দিয়ে দিই। ব্যক্তির প্রতি সমন আসে 68 থেকে 74, বস্তুর প্রতি সমন আছে 94 আর 95। 94 ধারায় যদি কাউরে সমন দিছে যে বাঁধন, মইনুল হাসান বাঁধন, তুমি ওই জিনিসটা হাজির করো, বাট সে হাজির করে নাই, তখন তারে পরবর্তী তারিখে দিবে সার্চ ওয়ারেন্ট। কত ধারায়? 96 ধারায়। যখন এরূপ দলিল বা বস্তু কোনো ব্যক্তির দখলে আছে তা আদালতের জানা নাই। এই দলিল বা বস্তু কার দখলে আছে? আদালতের কি জানা নাই? রথিন সাহেবের কাছে না, শাকিলের কাছে না, আনুরুল সাহেবের কাছে আছে, কারোরটা জানা নাই। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্যে সাধন করতে এরূপ তল্লাশি প্রয়োজন হলে। উল্লেখ্য যে 96 ধারায় বিচারিক ও নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেটই তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে 96 ধারায় কে কে পারে? এবং উক্ত ধারা অনুসারে অন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা হলে আন্ডারলাইন করবেন, সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে। আমার মনে রাখতে হবে যে তল্লাশি পরোয়ানা বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। তাতে যে ধারাই হোক না কেন। আমরা চলে আসি চোরাই মাল, জাল দলিল ইত্যাদি রাখা হয়েছে মর্মে সন্দেহ হয়েছে এমন স্থান তল্লাশি। 98 ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করা যেতে পারে, হতে পারে। আন্ডারলাইন করবেন, চোরাই মাল রাখতে বা বিক্রি করতে, ব্যবহৃত স্থান তল্লাশি করতে। অনেক সময় বিভিন্ন জায়গায় চোরাই মাল থাকে বা বিক্রি করে, তাহলে সেই স্থানটা তল্লাশি করতে করা হবে কত ধারায়? 98 ধারায়। 2 নম্বর দেখেন, কোন জাল দলিল, জাল সিল, নকল স্ট্যাম্প, মুদ্রা, দলিল রাখতে বা বিক্রয় করতে, ব্যবহৃত স্থান তল্লাশি করতে। মুদ্রা, স্ট্যাম্প নকল করতে, জাল করতে, ব্যবহৃত মালামাল রাখতে, বিক্রয় করতে, ব্যবহৃত স্থান তল্লাশি করতে। 96 আর 98 এর ভিতর পার্থক্য কি বলেন তো? 96 তে যা আছে বৈধ, কিন্তু সে আনে নাই, আর 98 তে যা আছে কি? অবৈধ। দেখেন, উল্লেখ্য যে 98 ধারা শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে 98 ধারায় তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে শুধুমাত্র কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে আমরা চলে আসি, দেখেন বাজে কোনটা, উভয়টা কেটে দেন, উভয়টা কেটে দেন। বাজেয়াপ্ত ঘোষিত কোনো প্রকাশনা তল্লাশি করতে ফৌজদারি কার্যবিধির 99 ক ধারায় সরকার কোনো সংবাদপত্র, পুস্তক বা অন্য কোনো নথি 99 ক ধারায় উল্লেখিত কারণে বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে। এমন বাজেয়াপ্ত ঘোষিত সংবাদপত্র, পুস্তক বা অন্য কোনো নথি তল্লাশি করতে উক্ত সংবাদপত্র, পুস্তক বা নথি যে স্থানে আছে মর্মে সন্দেহ করা হচ্ছে উক্ত স্থান তল্লাশি করতে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। বুঝছেন? আমরা সবশেষে চলে আসি 100 ধারা। 100 ধারা হলো যদি কাউরে বেআইনি ভাবে আটক রাখে, তানভীরে যদি বেআইনি ভাবে আটক রাখে, এটা কোনো সরকারি কর্তৃপক্ষ হতে পারে, বেসরকারি কর্তৃপক্ষ হতে পারে। তাহলে তানভীরের যারা শুভাকাঙ্ক্ষী তাদের প্রতিকার হলো 100 ধারায় আবেদন করা। বেআইনি ভাবে আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা, 100 ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা আদেশ দিতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি এমন পরিস্থিতিতে আটক রাখা হয় যা বা বিশ্বাস সৃষ্টি করে যে উক্ত আটক একটি অপরাধ হবে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। ভাই একটা জিনিস শুনেন, আমাদের ফৌজদারি কার্যবিধিতে যদি কাউরে বেআইনি ভাবে আটক রাখে তার প্রতিকার আছে 2টা। এক হলো যদি আপনি লোকাল প্রতিকার চান তাহলে আমার যাইতে হবে 100 ধারায় সার্চ ওয়ারেন্টের আবেদন। বুঝছেন? আর যদি আপনি একটু বেশি প্রতিকার চান তাহলে ভিআইপি জায়গায় যাইতে হবে 491 ধারায় হ্যাবিয়াস কর্পাস। 491 ধারায় রিট অফ হ্যাবিয়াস কর্পাস।
বুঝতে পারছেন? এখন শুনেন, একটা জিনিস ব্যাখ্যা দেই, সেটা হলো যে আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন বা দেওয়ানি কার্যবিধিতে যদি সমস্যামূলক কোনো প্রশ্ন আসে, তাহলে এই জিনিসটার সমাধান দিতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যা আছে বা দেওয়ানি কার্যবিধিতে যা আছে সেই অনুসারে। বুঝেন কিনা? সুনির্দিষ্ট প্রতিকার আইন বা দেওয়ানি কার্যবিধি অনুসারে সমস্যা সমাধানের পর যদি মন চাই অন্য কোনো বিশেষ আইনে যা আছে সেটা উল্লেখ করতে পারেন। বুঝাতে পারি নাই বোধহয়। ধরেন যদি কোনো ব্যক্তির নাম রেকর্ডে ভুল আসছে, মানে রেকর্ডে তার নাম, মানে সে দখলে আছে, সে মালিক, কিন্তু রেকর্ডে তার নাম আসে নাই। তার নর্মালি বর্তমান পরিস্থিতিতে এইরকম কোনো বিষয় হলে সর্বশেষ রেকর্ড প্রকাশিত হওয়ার পর থেকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হয়। কিন্তু আপনার এই জায়গায় দেওয়ানিতে বা সুনির্দিষ্টতে যদি প্রশ্ন আসে, আমার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সলিউশন দিলে হবে না। আমার এই জায়গা বলতে হবে যে ঘোষণামূলক মামলা করতে হয়। কি মামলা? ঘোষণামূলক মামলা। তবে বর্তমানে এই ঘোষণামূলক মামলার পরিবর্তে কি দায়ের করা যায়? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা যায়। অথবা যদি এইভাবেও বলে যে নির্দিষ্ট সময়ের মধ্যে সে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে নাই, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা হলো 1 বছর, আরো 1 বছর বাড়াইতে পারে, সর্বোচ্চ হলো 2 বছর। 2 বছরের মধ্যে সে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে নাই, তাহলে তার প্রতিকার কি? তার মামলা ঘোষণামূলক মামলাই দায়ের করা। মানে আমি আপনাদের এটা বোঝাতে চাইলাম যে প্রশ্ন যাই আসুক না কেন, আমাদের যে 7 সাবজেক্টের মধ্যে থেকে আমার প্রতিকার দিতে হবে। বিশেষ আইন হলো এক্সট্রা, যদি থাকে লিখবেন, না থাকলে নাই। দেখেন, উল্লেখ্য যে 100 ধারায় বিচারিক ও নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেটই তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, এবং উক্ত ধারা অনুসারে কোন তল্লাশি পরোয়ানা ইস্যু করা হলে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারে। বুঝছেন? তাহলে যে সার্চ ওয়ারেন্টই দেখ না কেন, প্রতিকার কি? রিভিশন। আমাদের পরবর্তী প্রশ্নের পরবর্তী অংশে আসছে যে মুদ্রা বা স্ট্যাম্প জাল করা যন্ত্রপাতি আছে মর্মে যদি সন্দেহ হয়, তাহলে এমন স্থান মানে তল্লাশি করার পদ্ধতি কি? তার আগে বিথিকা বলেন, বিথিকা প্রিলিতে পড়ছিলাম, মনে আছে কিনা বলেন তো, সার্চ ওয়ারেন্ট কোথায় আছে বিথিকা? হুম, সিজার লিস্ট কোথায়, কত ধারায় আছে? তল্লাশি জব্দ তালিকার কত ধারা আছে? 103 ধারা। ধন্যবাদ। দেখেন, মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে এমন স্থানে তল্লাশি করার পদ্ধতি। কোন স্থানে চোরাই মাল, জাল দলিল, মুদ্রা, টিকিট, স্ট্যাম্প, জাল করা যন্ত্রপাতি, অশ্লীল বস্তু ইত্যাদি মজুত বা বিক্রয় করা হলে সন্দেহ হলে তল্লাশি পরোয়ানা জারি করে সেই স্থানে তল্লাশি করা যাবে, যা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 98 ধারায় আলোচনা করা হয়েছে। এটা তো আমরা জানি, 98 ধারা না? 98 ধারা। 98 ধারার অধীন তল্লাশি পরোয়ানার ভিত্তিতে তল্লাশি করার সময় এটা আন্ডারলাইন করেন 102, 103 ধারার বিধান অনুসরণ করতে হয়। কত কত ধারা? 102 আর 103। আচ্ছা, 102 কি আছে দেখি। ধারা 98 অনুসারে তল্লাশি পরোয়ানায় আন্ডারলাইন করবেন জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন কনস্টেবল পদের উপরের কোন পুলিশকে উক্ত স্থান তল্লাশি করার বা ওই ধরনের যন্ত্রপাতি দখলে নেওয়ার নির্দেশ দিতে পারে। তাহলে 98 ধারায় নির্দেশটা দেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারে, কোন ধরনের পুলিশ অফিসারকে নির্দেশ দিবে? কনস্টেবল পদের উপরে। বুঝতে পারছেন? তারপরে দেখেন 102 ধারা অনুসারে তল্লাশির স্থান আন্ডারলাইন করবেন বন্ধ থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরোয়ানা দেখালে সেখানে বসবাসকারী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রবেশের সুযোগ দিবে। তার যে জায়গা তল্লাশি করবে সেই স্থান বন্ধ, তখন কি দেখাইতে হবে? যে এই যে আমার সার্চ করেন, আমার তল্লাশি করতে দেন। যদি উক্ত স্থানে প্রবেশ করা না যায়, তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 48 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। ফৌজদারি কার্যবিধির 48 ধারা আমরা প্রিলিতেও পড়ি নাই। ফৌজদারি কার্যবিধির 48 ধারা আছে, যদি আপনারা ঠিকঠাক মতো ঢুকতে না যায়, তাহলে যে কোনো পদ্ধতি ব্যবহার করে আপনি ওটা তল্লাশি করতে পারবেন। যদি দরজা ভাঙার দরকার হয়, ভাঙতে হবে। যদি তারে আঘাত করার দরকার হয়, করতে হবে। বুঝছেন?
ধারা 103 অনুসরণ করে আন্ডারলাইন করেন সাক্ষীর উপস্থিতিতে, এটা আন্ডারলাইন করেন, সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে। সাক্ষী এক্ষেত্রে আন্ডারলাইন করবেন 2 বা ততোধিক স্থানীয় সাক্ষী প্রয়োজন। তাহলে তল্লাশি করতে কারে দরকার? কি সাক্ষী? স্থানীয় স্থানীয় সাক্ষী। বুঝছেন? তারপর উদ্ধারকৃত আলামতের জন্য জব্দ তালিকা প্রণয়ন করে তাতে পুলিশ অফিসার স্বাক্ষর দিবে ও সাক্ষীদেরও কি স্বাক্ষর নিবে। তাইলে যদি কোনো তল্লাশি পরিচালনা করছে বাট ওখানে সাক্ষীরা আছে, পুলিশের যারা সহযোগী যে কর্মকর্তা আছে তারা আছে, বলেন তো ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ করা হলো কিনা? সাক্ষী হতে হবে কারা? স্থানীয় সাক্ষী 2 বা ততোধিক, এবং ওখানে সাক্ষীদেরও স্বাক্ষর থাকবে আর পুলিশ অফিসারেরও স্বাক্ষর থাকবে। উল্লেখ্য যে আন্ডারলাইন করবেন সাক্ষীদের সমন না দেওয়া হলে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেবার প্রয়োজন নাই। আপনাদের লিখিত তো আসবে না, বাট আমার কৌতূহল দেখি কার কতটুকু মনে আছে যে সাক্ষীদের সাক্ষী হিসেবে সমন না দিলে তাদেরকে জেরা করা যাবে না। দলিল দাখিলের জন্য সমন দিছে, সে যদি দলিল দাখিল করে তাহলে তারা সাক্ষী হিসেবে জেরা করা যাবে না। সাক্ষ্য আইনের কত ধারায় আছে? 139 ধারায়। 139 ধারায়। জি আমি একটা বিষয় আপনাকে ওই 2022 সালে একটা পোস্ট আছে এই কোম্পানি কার্ডের ভিতরে এখানে মানে 5 নম্বর দিলাম অবশ্যই যে তল্লাশির ক্ষেত্রে উপস্থিত সাক্ষীদের তল্লাশি করতে হবে বিধান কি আলোচনা করি এইখানে স্যার তাদেরকে এই অংশটুকু আলোচনা করতে হবে। জি এই যে 103 দ্বারা এই যে যত তল্লাশি করার পদ্ধতি যা তাই দেখেন, তল্লাশিতেও জব্দকরণ সংক্রান্ত প্রক্রিয়াতে ফৌজদারি কার্যবিধির 103-এর 1 ও 2 ধারার বিধান, 1 ও 2 কেটে দেন, লিখবেন যে 103 ধারার বিধান মানা বাধ্যতামূলক। 1 ও 2 আমাদের স্পেসিফিক প্রয়োজন নাই তল্লাশি প্রক্রিয়ায়। তাহলে কত ধারার বিধান মান্য করা বাধ্যতামূলক? 103। তাহলে আরিফ সাহেব আপনি বলেন দেখি 102-3 আমরা কি পড়লাম, আপনি কতটুকু মনে আছে এটা বলেন। কে তল্লাশির নির্দেশ, ওদিক তাকায়েন না, এদিক তাকায়েন না, আমাদিক তাকান। আমি কতগুলো প্রশ্ন করি, কে তল্লাশির নির্দেশ দিবে, কোন পুলিশ অফিসার পরিচালনা করবে, কোন সাক্ষীকে লাগবে, কি কি বাধ্যতামূলক, এটা একটু বলেন দেই। 102 আর 103 কি আছে তাই হ্যাঁ হ্যাঁ 102 আর 103 এর কিছু কি আছে বলেন। যে আদালত তল্লাশি স্যার প্রশ্ন করা বললে না দোয়ের খালি উত্তর করা বলতে তল্লাশি পরোয়ানা পাঠানো, তল্লাশি পরোয়ানা পাঠানোর পরে ওই লাস্টের তো শুরু 103 তে শুরু দুই পরে আপনার 102-3 আমি কিছু জানতে চাই নাই, আমি বলছি যে কে নির্দেশ দেয়, কে করে, কারা সাক্ষী হয়, কারা স্বাক্ষর করবে, এইগুলা জানতে চাইছি। 103 ও মানে 2-3 দরকার নাই, খালি ওই আমরা আদালত যখন স্যার তল্লাশি পরোয়ানা পাঠায় আচ্ছা 98 তল্লাশি পরোয়ানার নির্দেশ দেয় কে এটা বলেন। জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কারে নির্দেশ দিবে এটা পরিচালনা করার জন্য? নির্দেশ দেবে হচ্ছে স্যার যে পুলিশ হ্যাঁ কনস্টেবলের উপরে, উপরে পুলিশ কনস্টেবলের উপরে। জি পরিচালনা করলো, সাক্ষী থাকবে কারা? সাক্ষী থাকবে যে স্থানীয় যারা, কয়জন? স্থানীয় সর্বনিম্ন 2 জন, 2 বা ততোধিক। এরপর স্বাক্ষর করবে কে কে পরিচালনা শেষে? করবে ওই যে যারে পাঠালো হুম সে করবে, আর ওই জায়গার স্থানীয় ওই যে যারে ভালো সে করবে। আচ্ছা দেখেন, ধন্যবাদ। ওইটার সাথে কি লিখবে? ভাই আমরা এখন প্রশ্নে নাই, বাট 98 ধারার পিটিশন মামলা কেমনে করতে হবে, 96 কেমনে করতে হবে, বা 100 কেমনে করতে হবে, এর কতগুলা মুসাবিদা দেখবো। সোজা মুসাবিদা তো আপনাদের মাথায় আছে নাকি মুছে গেছে?
দেখেন ফৌজদারি কার্যবিধির 98 ধারার পিটিশন মামলার দরখাস্ত, আমরা জানি 98 ধারা মানেই এটা দায়ের করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট অথবা কে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ। পিটিশন মামলা নং হরি এত 2012। এখন আপনার হরি মানে যে কেউ বিশেষ কিছু ভাইবেন না, হরি হলো ওনার ওই মানিকগঞ্জের একটা থানার নাম হরিরামপুর, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তা আপনি কি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি জি। পিটিশন মামলা নং ধরেন 100/2012 লিখলেই হবে, এই হরি না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, না এই জায়গা মূল দরখাস্তে মামলা নং লেখা লাগে না। দেখেন মোশারেফ মোল্লা পিতা আলাউদ্দিন মোল্লা সাং গোপীনাথপুর মধ্যপাড়া পোস্ট জিটকা থানা এই যে হরিরামপুর ও জেলা কি মানিকগঞ্জ। ইনি হচ্ছে কি প্রথম পক্ষ। বনাম সুফিয়া বেগম, ওই এ জায়গা বিস্তারিত লেখা আছে স্বামী সাং মানে সবাই জানেন তো, জি অ্যাড্রেস, হ্যাঁ থানা এখানে ক খ গ কেন আলিফ পাতা সাও লেখা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গা বিস্তারিত লিখে দিয়েছে। জি আপনারা বাদী বিবাদীও লিখতে পারেন, সমস্যা নাই। দেখেন এই দেখেন, তারপরে দেখেন তাহলে এই জায়গায় যে মামলা করতেছে তারা বলে প্রথম পক্ষ, যার বিরুদ্ধে করতেছে তার নাম কি দ্বিতীয় পক্ষ। এখন বাদী বিবাদেও লিখতে পারেন, সমস্যা নাই, কোর্ট কাছারি তো ভুলে ওরা। শুনেন এই ভাই, এবার আমরা দেওয়ানি যতগুলা মামলা দেওয়ানি আরজি বলেন অন্যান্য দরখাস্ত, আরজিতে কিন্তু সাক্ষীদের নাম ঠিকানা লেখা লাগে না, কিন্তু ফৌজদারি এই যে পিটিশন এই জায়গায় সাক্ষীদের নাম ও ঠিকানা দিতে হবে। হ্যাঁ, তো আমরা এই যে সাক্ষীদের নাম ও ঠিকানা যদিও আমি বামে লিখছি, বাট আপনারা সব মাঝ বরাবর দিয়ে যাবেন, তাইলে আপনাদের মনে থাকতে সুবিধা হবে। মানে প্রথম পক্ষ যেরকম মাঝে লিখছি বনাম দ্বিতীয় পক্ষ মাঝ বরাবর, সাক্ষীও লিখবেন কি সাক্ষীগণের নাম ঠিকানা মাঝ বরাবর, অর্থাৎ সাক্ষী হলো জয়নাল পিতা মৃত আলেক রাজা মিয়া ঠিকানা দিয়ে, আর সাক্ষী আছে প্রয়োজনে আরো দিব, বুঝতে পারছেন মাঝখানে। তারপরে ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনাস্থল, মামলার ধারা সব মাঝ বরাবর দিবেন, মাঝ বরাবর সব মাঝ বরাবর, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে আর কি। ঘটনার তারিখ মানে হলো যে তারিখে ঘটনাটা ঘটছে, ঘটনার সময় আনুমান বিকেল এত, ঘটনাস্থল প্রথম পক্ষের সাক্ষীর বাড়ির সামনে পূর্ব দিকে পাকা সরকারি রাস্তার উপর, মামলার ধারা হলো ফৌজদারি কার্যবিধির কত ধারা 98 ধারা। আচ্ছা এখন তাইলে আমরা দেওয়ানির সাথে যদি মিলাই, ওই জায়গা ছিল মোকাম অমুক আদালত, এই জায়গাও আপনি মোকাম লিখলে ভুল হবে না, বুঝতে পারছেন? ওই জায়গা ছিল দেওয়ানি মামলা নং এত, এই জায়গায় এটা কি পিটিশন মামলা নং, ওই জায়গায় ছিল বাদী বিবাদী, প্রথম পক্ষ তৃতীয় পক্ষ, তারপরে সাক্ষীগণের নাম ঠিকানা, ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনাস্থল আর মামলার ধারা। আচ্ছা এখন যে বিষয়টা মনে রাখতে হবে যে বাদী পক্ষে বিনীত নিবেদন বা দরখাস্তকারী পক্ষের বিনীত নিবেদন, এই যে বা প্রথম পক্ষের বিনীত নিবেদন, এই যে এটা দিয়ে আপনি 1 2 3 4 ক্রমিক নাম্বার অনুসারেও লিখতে পারেন, অথবা একেবারে কোন প্রকার ক্রমিক নাম্বার ছাড়াও লিখতে পারেন, দুইটাই সঠিক। দেখেন দরখাস্তকারী পক্ষের বিনীত নিবেদন এই যে প্রথম পক্ষ সহজ সরল নিরীহ শান্তিপ্রিয় আইন মান্যকারী লোক হইতেছে, পক্ষান্তরে দ্বিতীয় পক্ষ হচ্ছে কি দেখেন প্রতারক, জালিয়াত কারক, জোর জুলুমকারী, দুর্ধর্ষ মহিলা হইতেছে, মহিলা দ্বিতীয় পক্ষ কিন্তু এই জায়গা মহিলা। দেখেন প্রথম পক্ষের নতুন বাড়ি গ্রাম হয়, পাড়াগ্রাম হয়, সরি, প্রথম পক্ষের নতুন বাড়ি পাড়াগ্রাম হয় এবং দ্বিতীয় পক্ষের বাড়ি সাকিনী গ্রামে হওয়ায় কারণে
প্রথম পক্ষের সহিত দ্বিতীয় পক্ষের পরিচয় ঘটে, মানে আপনি বলবেন যে প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষের পূর্ব থেকে কি ছিল, পরিচয় ছিল, বা একই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা হয়, তাদের মধ্যে পরিচয় ছিল। প্রথম পক্ষের, আচ্ছা এটা তো পড়লাম। পরে দ্বিতীয় পক্ষের চাল চলন বেপরোয়া হওয়ায় কিছু সংখ্যক যুবক ছেলে দ্বিতীয় পক্ষের সাথে লেখেন, কায় কেটে লেখেন, দ্বিতীয় পক্ষের সাথে চলাফেরা করে, মানে এই যে যে দ্বিতীয় পক্ষ যে মহিলা, ইনি যুবক ছেলেদের সাথে কি করে, চলাফেরা করে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের চলাফেরা সম্পর্কে প্রতিবাদ করলে প্রথম পক্ষ বলতে যে "এই, তুমি একজন মহিলা মানুষ, তুমি এত যুবক ছেলের সাথে চলাফেরা করো কেন?" উক্ত শত্রুতার যে ধরিয়া ঘটনার দিন ও সময়ে দ্বিতীয় পক্ষ কয়েকজন যুবক বখাটে ছেলে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাইয়া প্রথম পক্ষের নিকট থেকে জোরপূর্বক, দেখেন, 150 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প 3 ফর্দ ও 50 টাকার স্ট্যাম্প 3টি প্রথম পক্ষের স্বাক্ষর নাই। আপনি জাস্ট ওই 50 টাকার স্ট্যাম্পটা কেটে দিয়ে লেখেন মোট 150 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প নিছে কয় ফর্দ, 3 ফর্দ, বা 100 টাকার স্ট্যাম্প নিছে 3 ফর্দ, যে কোনো একটা লিখেন। 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প নিছে 3 ফর্দ, মানে হলো 3 খান, 3টা। জি, বুঝেন নাই বোধহয়? ওই দ্বিতীয় পক্ষ মহিলাদের, দ্বিতীয় পক্ষ যে মহিলা, সে বখাটে ছেলে মেয়েদের নিয়ে প্রথম পক্ষের অ্যাটাক করছে, অ্যাটাক করে বলছে জোরপূর্বক এই স্ট্যাম্পে স্বাক্ষর দে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নিছে, স্বাক্ষর নিয়ে স্ট্যাম্প নিয়ে গেছে। দ্বিতীয় পক্ষগণ সঙ্গে থাকা অজ্ঞাতনামা যুবককে দিয়ে বলাই যে এই বিষয় লইয়া কাউকে কিছু বলিলে প্রথম পক্ষকে প্রাণে মারিয়া ফেলিবে। এখন আপনার এই মারিয়া দিয়ে কাজ নাই, প্রাণে মেরে ফেলবে, ঠিক আছে? প্রথম পক্ষ ঘটনার আকস্মিকতায় হতভম্ব হইয়া পড়ে, কি করিবা ভাবিয়া, কি করিবে ভাবিয়া পায় না। অতঃপর প্রথম পক্ষ এই বিষয় লইয়া কতক মুরব্বীদের সহিত আলাপ করিয়া অবশেষে হুজুর আদালতে অত্যাকারে মামলা দায়ের করিল। মানে তারে যে যে একটা বাজে ঘটনার সম্মুখীন হলো, সে হঠাৎ করে বুঝতে পারে না যে এই মুহূর্তে আমার কি করা উচিত, তারপরে মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করিয়া পদক্ষেপ, এই মামলা করতে একটু দেরি হয়েছে আর কি। বিষয়টি লইয়া আপোষ মীমাংসার কথা বলায় মামলা করিতে সামান্য বিলম্ব হইল। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের নিকট হইতে যে স্বাক্ষরিত অলিখিত স্ট্যাম্প জোরপূর্বক স্বাক্ষর নিয়াছে, তাহাতে প্রথম পক্ষের অপূরণীয় ক্ষতির কারণ হইয়াছে বিধায় দ্বিতীয় পক্ষের কবল হইতে 150 টাকার 3 ফর্দ অলিখিত স্ট্যাম্প উদ্ধারের আদেশ দেওয়া কি বলেন আবশ্যক। অতএব প্রার্থনা ফৌজদারি কার্যবিধি 98 ধারার বিধান মতে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে এই যে দেখেন সার্চ ওয়ারেন্ট প্রচার করিয়া প্রথম পক্ষের নিকট হইতে জোরপূর্বক 150 টাকার নন জুডিশিয়াল 3 ফর্দ স্ট্যাম্প স্বাক্ষর নেওয়া 3টি স্ট্যাম্প দ্বিতীয় পক্ষের কবল হইতে উদ্ধার দেওয়ার আদেশ প্রদানে সুবিচার করিতে কি হয়, মর্জি হয়, ইতি তা। ফৌজদারি দরখাস্তের একটা সুবিধা আছে, এই জায়গা হলফনামা দেওয়া লাগে না, দেখেন। জি জি, ঘটনা স্যার, আমি এটা স্যার অন্যটাও তো দিতে পারি। আচ্ছা ধন্যবাদ। এই কিছু শুনেন, একজন বলছে, শুনেন, একজন প্রশ্ন করছে, আপনারা উত্তর দিতে পারেন কিনা আইনের রেফারেন্স শো। দেখেন, একজন প্রশ্ন করছে অনলাইনে যে স্যার এই জায়গায় জাল স্ট্যাম্প হলো কিভাবে, এই স্ট্যাম্পটা তো সে সিগনেচারই করছে, জাল হইলো কেমনে? উত্তর দেন তো, আপনারা দেই পারেন কিনা? দণ্ডবিধির 463 ধারায় জালিয়াতির সংজ্ঞা দিচ্ছে ফরজারি, যে 5টা উপায় জালিয়াতি হতে পারে। যদি কেউ মিথ্যা দলিল তৈরি করে কাউকে ঠকানোর জন্য, ক্ষতি করার জন্য, কাউ কোনো অধিকার পরিত্যাগ করানোর জন্য, এগুলো এরকম 5টা আছে, বা প্রতারণা করার জন্য। এখন মিথ্যা দলিল প্রস্তুতের কথা বলতে 464 ধারায়। মিথ্যা দলিল প্রস্তুত কাকে বলে? এমন একটা দলিল তৈরি করা যেটা শুরু থেকেই মিথ্যা, দলিলের কোনো অংশ বিশেষ পরিবর্তন করে। আর থার্ড যে পয়েন্টটা, যে জোরপূর্বক যদি কারোর কাছ থেকে স্বাক্ষর নেয়, মাতাল ব্যক্তিদের স্বাক্ষর নেয়, পাগল ব্যক্তিদের স্বাক্ষর নেয়, সেটাও মিথ্যা দলিল প্রস্তুত বলে গণ্য হবে। আর মিথ্যা দলিল প্রস্তুতের উদ্দেশ্যই তো জালিয়াতি করা, এই কারণে বলছে জাল দলিল। বুঝছেন? তাহলে আমরা যে বাংলা সিনেমার শেষ দৃশ্যে দেখি ওই যে ফাইটিং এ বল যে স্বাক্ষর দে, স্বাক্ষর দে, টিপসই দে, এটা যদি দেয় ওইটা কি হয়ে যাবে বলে? জালিয়াতি করা। বুঝতে পারছেন? তো এই কারণে
এই এই ঘটনার এই জায়গায় যদি থাকতো, পরীক্ষায় যদি এইভাবে আসে যে জোরপূর্বক আপনার স্ট্যাম্প পেপারে 3টা ব্ল্যাঙ্ক সিগনেচার, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে মানে চেকে সিগনেচার নিয়ে স্ট্যাম্প আপনার চেক নিয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও আপনার কি মামলা করা লাগতো? এই 97 ধারার ওই চেক উদ্ধার করার জন্য লাগবে কি 98, বুঝেন কিনা? আর যদি কাউরে জোরপূর্বক ধরেন ওয়াইফ রে শ্বশুর বাড়ি থেকে আসতে দেয় না, তাইলে কি মামলা করা লাগবে? 100 ধারায়। আচ্ছা, ধন্যবাদ। একজন প্রশ্ন করছেন যে স্যার এই জায়গা মামলা নাম্বার, এই জায়গা পিটিশন মামলা, এই জায়গা নালিশি মামলা হবে না। নালিশি মামলা আমরা সামনে গিয়ে পড়বো। সিআর মামলা যেটা বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে যেটা করে সেটা হলো নালিশি মামলা 200 ধারা। এই পিটিশন মামলার ক্ষেত্রে কিন্তু 200 ধারার বিধান অনুসরণ করা হয় না। তাহলে বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনাদের হরেক রকমের প্রশ্ন। মুসাবিদা 5 মার্কও দিতে পারে, 7 মার্কও দিতে পারে, 2 মার্কও দিতে পারে, ওনার যা ইচ্ছে তাই দিবে। দেখবেন যে অনেক বড় একটা বিষয় দিয়ে দিছে মাত্র 3 মার্ক, তাহলে ওই জিনিসটা আপনার 3 মার্কের মধ্যেই লিখতে হবে। আবার অনেক ছোট একটা বিষয় নাম্বার দিয়ে দিছে 10 মার্ক, তাহলে ওইটারে টাইনে টুনে আপনার 10 মার্কের মতো বানাইতে হবে। এটাও এক ধরনের পরীক্ষা। আবার শুনেন, মজার বিষয় বলি, আপনারা তো মাত্র পড়তেছেন, আস্তে আস্তে যখন আগাবেন, যখন প্রশ্ন কমন পড়ে যাবে, তখন আবার মধুর বিড়ম্বনায় করবেন যে কোনটা রেখে কোনটা রাখবো। আবার লিখতেছি তো লিখতেছি, মন চায় না যে একটু বাদ দেই, যে লিখি, তখন দেখবেন যে 4টে লেখেই 3.5 ঘন্টা শেষ। আর কি করব? তাহলে এজন্য আপনার মোটামুটি এই যে যে আমরা আপনাদের যে বলি যে লেখার কোনো বিকল্প নাই ভাই। আর এই যে যে হোসেনকারী পরীক্ষা দেন নাই, গণেশ দেন নাই, হোসেনকারী দেন নাই, খাতা কো? খাতা পাই নাই। আচ্ছা, দেখছেন, মনে আছে? তাহলে আহ, খাতা কো তাইলে? আচ্ছা, তাহলে খাতা নিয়ে এসেন। আচ্ছা, তাহলে এই পরীক্ষার কোনো ব্যতিক্রম নাই। আমাদের আজকে একটু কম পড়বো, আজকে এই পর্যন্তই। আপনারা এই মুসাবিদাগুলো দেখে ফেলেন। আবার বলি, আপডেট শুনেন, আগামীকাল পড়া নাই, বৃহস্পতিবার। আর শুক্রবার, এই শুক্রবারের জন্য সকাল 10টায়, 10টা থেকে 12টা, একজ্যাক্ট 10টায় শুরু হবে, কেউ মিস করবেন না। আর শনিবারে পরীক্ষা, রোববারে 5টায় ক্লাস আছে। কি সব পরিস্থিতি আমি সপ্তাহে টাইম কিভাবে আসছে জি, প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের